চৌধুরী বাড়ি হলরুমে সবাই দাঁড়িয়ে আছে। রাহুলের বাবা ও ইরার বাবা মিলে রাহুলকে চাবুক ও চামড়ার বেল দিয়ে আঘাত করেই চলছেন। রাহুল যাতে চিৎকার করতে না পারে সেই জন্য রাহুলের মুখ চেপে ধরে আছে ইরার বড় ভাই, যার জন্য রাহুল চিৎকার করতে গিয়েও চিৎকার করতে পারছে না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। দীপ যদি চেয়েছিল রাহুলকে বাঁচাতে, কিন্তু বাবা ও দীপার জন্য পারেনি। আসলেই তুই তোর মায়ের সন্তান সেটা প্রমাণ করলি। তোর মা যেমন খারাপ তেমন তুইও। তোকে এখানে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে। আমি চাইনি তোকে মেসে থেকে বাসায় নিয়ে আসতে, কিন্তু বড় বৌমার কারণে তোকে এই বাড়িতে আসতে বলেছি। আমি চাইনি তোর মায়ের কোনো চিহ্ন এই বাড়িতে থাকুক। চেয়েছিলাম সব কিছু মুছে ফেলতে, কিন্তু চি চি বৌমা, আমি তো তোমায় তখনই বারণ করেছিলাম এই আপদটাকে এখানে না আসার জন্য, কিন্তু তুমি দেখলে তো। বাবা, কি বলছো কি এসব তুমি? আমার কথাটা একবার বিশ্বাস করো তোমরা। ভাবিমা, ভাইয়া, আমি এমন কিছু করিনি। এরা মিথ্যা বলছে। কে তোর বাবা? আমি তোর বাবা না। 4 বছর আগে তোর মা আমার জন্য মারা গেছে, আর আজকে তুই আমার জন্য এবং পরিবারের জন্য মারা গেছিস। বাবা, তুমি একটু থামবে? আমি কথা বলছি। তুই কেন এমন কাজ করলি রাহুল? তোকে তো আমি বা দীপা কম ভালোবাসিনি কখনো। তোকে মায়ের অভাব বুঝতে দেয়নি, তাহলে কেন করলি এমনটা? তুই কালকে সকাল হওয়ার আগেই আমার বাড়ি থেকে চলে যাবি, তা না হলে কাল সবার সামনে চুলকানি মেখে গ্রাম থেকে বের করে দিব। ভাইয়া, রাহুলের কথা আমাদের একবার শোনা উচিত। এক পক্ষের কথা শুনে বিচার করাটা ঠিক হবে না। কি বলছিস রহিম? তুই নিজের চোখের সামনে সব কিছু দেখেও তুই এসব বলছিস? ভাইয়া, আমরা সবসময় যা দেখি তার মাঝেও কিছু ভুল থাকে। আমি কখনোই বিশ্বাস করি না রাহুল এমন একটা কাজ করবে। আমি জানতাম আপনারা আমার কথা বিশ্বাস করবেন না। আপনারা তো আপনাদের বাড়ির ছেলের পক্ষেই কথা বলবেন। আপু, তুই তো কিছু বলবি? ভাবিমা, ভুলেও আমার কাছে আসবি না। আমি চাই না এমন কোনো অমানুষের স্পর্শ বা ছায়া আমার বা আমার ছেলের উপর পড়ুক, আর তার কোনো ক্ষতি হোক। যে নিজের বোনের বয়সী একটা মেয়ের সাথে এমন একটা নিকৃষ্ট কাজ করতে পারে, তাকে তো মেরে ফেলা উচিত। চাচা, বাবা, আপনারা যদি এর বিচার করতে না পারেন তাহলে আমি আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব। বাবা, ভাইয়া, তোমরা নিজের ছেলে এবং ভাইকে যখন বিশ্বাস করতে পারলে না, তাহলে অন্য কেউ আমায় বিশ্বাস করবে কি করে? তোমরা যখন চাও না আমি এই বাড়িতে থাকি, তাহলে আমি চলে যাব এই বাড়ি থেকে। রাহুল, কি বলছিস কি তুই? এই বাড়ি ওদের একার না, এই বাড়ি আমারও। তুই থাকবি এই বাড়িতে। না না চাচা, এ হয় না। ছোট থাকতে মাকে তো হারিয়েছি, এখন না হয় এই পরিবারকে হারিয়ে ফেললাম। চলো তুমি রুমে। ইরা, চল। যে যা রুমে যাও, এ পরে থাকো বা মরুক এখানে। রাহুল, চল। রহিম, রুমে যা। কিন্তু ভাইয়া। তোকে কি বললাম, শুনতে পাসনি? চাচা, যাও তুমি, আমি ঠিক আছি। কেমন লাগলো বিয়াই? হুম। তোমাকে নিজের বোনের মতো ভাবতাম, আর তুমি এমন একটা কাজ করলে। হুম, সেদিন তুই ওই বাড়ির কাগজ চুরি করার সময় দেখেছিলি, আর আমাকে থাপ্পড় মেরেছিলি, তাই না? তুমি ভুল করেছিলে, আর আমি বড় ভাই হিসাবে তোমায় শাসন করেছি। অন্যের বাড়িতে এসে পারমিশন ছাড়া তুমি এমন একটা কাজ করলে। এবার দেখবি তুই কাঁদবি তুই, কিন্তু কিছুই করতে পারবি না। তো বল, কেমন লাগলো? কেন করলে এমনটা তুমি? টাকা পয়সা। মানে কিসের টাকা? সেটা না জানলেও চলবে তোর। এখন নিজের ব্যাগ গুছিয়ে বের হো তাড়াতাড়ি। রাহুলকে মাটিতে ফেলে দিয়ে সবাই চলে যায়। রাহুল গড়িয়ে গড়িয়ে তার রুমে চলে যায়। যাওয়ার আগে দেখতে পায় তার মামাতো বোন, খালাতো ভাই বোন সবাই তার দিকে তাকিয়ে হাসছে, সাথে এরাও। শরীরে কোনো শক্তিই নেই রাহুলের যে মাটি থেকে উঠে দাঁড়াবে। সমস্ত শরীরে রয়েছে অসংখ্য আঘাতের চিহ্ন, আর ফেটে যাওয়ার জায়গা দিয়ে রক্ত পড়ছে। রাহুল তার পড়ার টেবিলের পাশে চেয়ারটার উপরে ভর দিয়ে দাঁড়িয়ে কিছু সময় একটু জিরিয়ে নিল। রাহুল তার হাতের রক্ত ও চোখের জল মুছে চেয়ার টেনে বসে পড়ে এবং একটা কলম নিয়ে খাতায় লিখতে শুরু করে। প্রিয় ভাবিমা, ভাবিমা বলে সম্বোধন করলাম, কারণ মা চলে যাওয়ার পর থেকে
তুমি আমায় মায়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে বড় করেছো। কখনো আমায় মায়ের অভাব বুঝতে দাওনি। জানি না কী কারণে তুমি কয়েক মাস ধরে আমায় সহ্য করতে পারছিলে না। আমায় দেখলেই কেমন করে যেন তুমি মুখ ছিটকে নাও। মনে হয় আমার দিকে তাকালে বড় কোনো সমস্যা হবে। এই কয়েক মাস তোমার সাথে ঠিকমতো কথা বলতে পারিনি বলে আমার অনেক কষ্ট হয়েছিল ভাবিমা। তোমার এমন পরিবর্তন আমায় অনেকটা কষ্ট দিয়েছিল ভাবিমা। আর কষ্ট হবেই না কেন বলো? মা যদি ছেলের সাথে খারাপ ব্যবহার করে তাহলে ছেলের তো কষ্ট হবেই। তবে আজ জানতে পারলাম তুমি কেন আমার সাথে এমন ব্যবহার করতে। তবে ভাবিমা, বিশ্বাস করো, আমি এমন কোনো কিছু করিনি ইরার সাথে, যা ইরা আমায় আজকে বলল। আমি তো ইরাকে নিজের ছোট বোনের মতো স্নেহ করতাম। এরা আমায় নিয়ে এমন একটা কথা বলবে আমি কখনো চিন্তা করি নাই। আসলেই তুমি একটা কথা ঠিক বলেছিলে ভাবিমা। যেই ছেলের বাবা মায়ের ঠিক নেই সেই ছেলের দ্বারা কোনো ভালো কাজ আশা করা যায় না। তাকে তুমি যতই স্নেহ করো সে তো তার বাবা মায়ের মতোই হবে। তুমি বলেছিলে না, তোমার ভিতরের নতুন প্রাণের ওপর যদি আমার ছায়া পড়ে তাহলে তারও ক্ষতি হবে। তাই তো আমি ঠিক করলাম আমার এমন ছায়া যাতে তোমার ভিতরের নতুন প্রাণের ওপর না পড়ে। ভাবিমা, আমি চলে যাচ্ছি তোমাদের ছেড়ে অনেক দূরে। পারলে আমায় ক্ষমা করে দিও। তবে একটা কথা, সত্য কথা, ঘটনা কখনো লুকিয়ে রাখা যায় না। সেটা একদিন না একদিন প্রকাশ পাবে। ইতি মিথ্যা অপবাদে অপবাদী রাহুল। রাহুল চিঠিটা লিখে চোখের জল মুছে কুড়িয়ে কুড়িয়ে তার প্রয়োজনের সকল কাগজ ব্যাগে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। রাহুল বাস স্টেশনে এসে ঢাকা গ্রামে একটা বাসে উঠে পড়ে এবং কাউকে কল দিয়ে বলে সে ঢাকায় এসছে। রাহুলের পরিচয় দিয়ে দেয় অল্প করে। রাহুলের বাবা আর মায়ের ডিভোর্স হয়ে যায় প্রায় 4 বছর আগে। রাহুল আর তার বড় ভাই চলে আসে বাবার সাথে, আর মায়ের সাথে থেকে যায় 8-10 বছর বয়সে ছোট্ট বোন। রাহুলের বাবা ডিভোর্সে 2 মাস রাহুলকে মেস থেকে পড়াশোনা করতে বলেন। রাহুল ও তার বাবার নির্দেশে মেসে চলে যায়। 2 বছর আগে রাহুলের বড় ভাই বিয়ে করেন, আর আজকে ছিল তাদের ম্যারেজ অ্যানিভার্সারি। রাহুল এবার অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করছে। বাকিটুকু গল্পের সাথে থাকলে জানতে পারবেন 7 বছর পর। ভাই, আমাদের অনেক ড্রাগস, সাথে আমাদের লোক ধরা পড়ে গেছে। কি বলছিস কি? হ্যাঁ ভাই, স্টেট ড্রাগ নামের কেউ একজন ধরেছে। আচ্ছা, তাহলে এই কয়েকদিন কাজ কমিয়ে দে, তারপর না হয় আমি বলে দিব। ভার্সিটির মাঠে একটি মেয়েকে ঘিরে কিছু মেয়ে ও ছেলে দাঁড়িয়ে আছে। তখন ভার্সিটির মূল ফটক দিয়ে প্রবেশ করে রাজ। রাজ কিছুটা সামনে আসতে দেখতে পায় একটা মেয়েকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। রাজ কিছু সময় চিন্তা করে সেই দিকে হাঁটা দিল। রাজ সেখানে গিয়ে শুনতে পায় একটা মেয়ে বলছে, এই গরিবের বাচ্চা, তোর তো সাহস কম না? তুই আমার কথা অমান্য করিস। তোকে বলছিলাম না এই কাগজটা নিয়ে ওই ছেলেকে দিতে, তাহলে তুই দিলি না কেন? আমি আগে থেকেই জানতাম আপনারা আমায় র্যাগিং করবেন, তাই দিইনি। মিথিলা রেগে গাড়ির উপর থেকে নেমে দিয়ার চুলের মুঠি ধরে বলে উঠে, তোর তো সাহস কম না? তুই আমার মুখে মুখে কথা বলিস। জানিস আমি কে আর কার মেয়ে? আমি সেটা জানার প্রয়োজন মনে করি না। আমি ভার্সিটিতে এসেছি পড়ালেখা করতে, আপনার পরিচয় জানতে নয়। আমি হলাম এই শহর এমপি শফিকুল ইসলামের মেয়ে মিথিলা ইসলাম। বল, তুই স্যারের কাছে গিয়ে কেন বিচার দিলি? তোর জন্য স্যার আমাকে ক্লাসের সবার সামনে অপমান করলো। যেমন কাজ করবেন তার ফল তো তেমন হবে, ভালো কাজের ফল ভালো হবে। আর আমার একটাই পরিচয়, আমি দিয়া চৌধুরী। বাহ, মেয়েটা দেখছি অনেক সাহস। একজন এমপির মেয়ের সাথে চোখে চোখে কথা বলে যাচ্ছে। এমপির মেয়ে হয়েছেন তো কি হয়েছে? আপনার বাবাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি। যেভাবে নির্বাচিত করেছি সেইভাবেই আবার নামাতেও পারবো এমপির আসন থেকে। বেশি বাড়াবাড়ি করবেন না, তাহলে ঝামেলা হবে। সিনিয়র আপু সিনিয়রদের মতোই থাকবেন। তুই ফকিরের বাচ্চা, আমার বাবাকে তার আসন থেকে নামিয়ে দিবি? তুই আমি হুমকি দিচ্ছিস? কেন বিশ্বাস হচ্ছে না? আপনি যাদের র্যাগিং করেছেন তারাও কিন্তু আপনার বাবাকে ভোট দিয়েছিল। তারা যদি একবার আপনার বাবার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছেন তো? ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ আপু, দেখুন আমি এখানে পড়ালেখা করতে আসছি, ঝামেলা করতে না।
তাই আমি কোনো ঝামেলা করতে চাই না। আপনি আমার সিনিয়র, তাই এখনও সম্মান করছি, না হলে এতক্ষণে আমার হাত আপনার শরীরে চলে যেত। এসব কাজ বাদ দিয়ে পড়াশোনা করুন আর জুনিয়রদের সাথে ভালো ব্যবহার করুন, তাহলে তাদের থেকে সম্মান পাবেন। আসি আপু। দিয়া কথাগুলো বলে তার বান্ধবীদের সাথে ক্লাসে চলে যায়। রাজু একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে অফিস রুমে আর তারপর ক্লাসে চলে যায়। রাজ ক্লাসে এসে পিছনের দিকে বসে পড়েন। কিছুক্ষণ পর স্যার এসে ক্লাসের সবার সাথে রাজের পরিচয় করিয়ে দেন। স্যার যখন ক্লাস নেওয়া শুরু করেন তখন রাজ দেখতে পায় মিথিলা ও তার বন্ধুরা ক্লাসে প্রবেশ করছে এবং স্যারের অনুমতি ছাড়া স্যার একবার মিথিলার দিকে তাকিয়ে আবার বোর্ডে লেখা শুরু করেন। কিছুক্ষণ পর স্যার একটা ম্যাথ বোর্ডে লিখে দিলেন এবং সেটা সমাধান করার জন্য সবাইকে বললেন, 10 মিনিটের ভিতরে আমাকে এই ম্যাপটা তোমরা সমাধান করে দেবে। দেখি কে কত তাড়াতাড়ি করতে পারে। স্যার 10 মিনিটের ভিতরে কেউ করতে পারবে না আমি ছাড়া। আপনি একটা কাজ করুন, তাদের জন্য সময় 20 মিনিট করে দিন। কি বলিস তোরা? স্যার মিথিলার দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে বলে উঠেন, মিথিলা, এত অহংকার কিন্তু ভালো না। অহংকারের কিন্তু পতন হয় খুব তাড়াতাড়ি। স্যার এই ক্লাসে এমন কারো বুকের পাটা আছে যে আমায় টেক্কা দিবে? স্যার করেছি। রাজের কথা শুনে সবাই পিছনে তাকায়, স্যার এবং মিথিলাও। তখন স্যার রাজের পাশে গিয়ে রাজের করা ম্যাথটি ভালো করে দেখলেন এবং রাজের কাঁধে হাত চাপড়ে বললেন, গুড হয়েছে পুরোটা। তো মিথিলা কি বলবে এখন? মিথিলা রাজের দিকে কিছু সময় তাকিয়ে সামনের দিকে দৃষ্টিপাত করলো আর নিজের হাতের আঙ্গুল ঢুলতে লাগলো। তখন স্যার মিথিলার সামনে এসে বললেন, তো মিথিলা, বলেছিলাম না বেশি অহংকার কিন্তু ভালো না। সো স্টুডেন্ট, তোমরা যারা ম্যাপটা করেছো তাদের বলছি উত্তরটা হলো টোটাল ভ্যাট 1,22,355 টাকা। যাদের উত্তর মেলেনি তারা রাজের থেকে ম্যাপটা নিয়ে নেবে। এখন আমরা পরের ম্যাপটা করব। স্যার ক্লাস শেষ করে চলে যান। স্যার যাওয়ার পর ক্লাসের সবাই রাজের থেকে ম্যাটটা নিয়ে নিল আর মিথিলা ও তার বন্ধু বান্ধবীরা ক্লাসরুমে ত্যাগ করলো। রাজ যখন ক্লাসের বন্ধুদের সাথে কথা বলে আসছিল তখনই মিথিলা রাজকে ডাক দিল। রাজ মিথিলার কাছে আসতে গেলেও রাজ বন্ধুরা মানা করে। রাজ তাদের দিকে তাকে একটা মুচকি হাসি দিয়ে মিথিলার সামনে আসে। তখন মিথিলা বলে, এই ভার্সিটিতে নতুন তুই? হ্যাঁ। নতুন এসে আমার সাথে টক্কর নিয়ে নিলি? জানিস আমি এখন কি করতে পারি তোর সাথে? আমি আপনার সাথে টক্কর নিলাম কোথায়? নিজেকে খুব চালাক মনে করিস তুই। দেখিসনি ক্লাসে কেউ ম্যাথটা করেনি, তাহলে তুই করতে গেলি কেন? স্যার বলল করার জন্য, তাই করলাম আমি। শোন, তুই যেহেতু নতুন তাই তোকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিলাম। সামনে থেকে আমার আগে কোনো ম্যাথ স্যারকে দেখাবি না। যদি আমার কথা না শুনিস তাহলে না না আপু, আমি শুনবো আপনার কথা। যা এখন আমার সামনে থেকে। রাজ যখন মিথিলাদের সামনে থেকে চলে আসে এবং ভার্সিটি গেটের দিকে যাচ্ছিল তখনই একটা মেয়ে এসে তার সামনে দাঁড়ায়। রাজ সামনে তাকিয়ে দেখতে পাই সকালে সেই মেয়ে দিয়া। তখন দিয়া রাজকে বলে, উনি কি বললো আপনাকে? কার কথা বলছেন? মিথিলাপুর কথা বলছি। আপনাকে ছাড়ি দিল কেন উনি? তেমন কিছু বলেনি আমায়। আমি তো স্পষ্ট শুনলাম আপনাকে। কি কাজ করতে নিষেধ করলেন উনি? না তেমন কিছু না, ক্লাসের কোনো ম্যাথ যেন তার আগে না করি সেটাই বলল। মানে আপনি আর উনি একই সাথে পড়েন? হ্যাঁ, আমরা একই সাথে পড়ি। ও আচ্ছা, তাহলে আপনি আমার সিনিয়র ভাইয়া? সকালে তোমার আর মিথিলার সব কিছু শুনেছিলাম। আপনি তখন প্রতিবাদ করেননি কেন? ক্লাসের ম্যাথ তো যে কেউ সমাধান করে স্যারকে দেখাতেই পারে, এতে ওনার সমস্যা কি? আপনি প্রতিবাদ করেননি কেন ভাইয়া? প্রতিবাদ করলে ঝামেলা হতো, শুধু শুধু ঝামেলা করে কি লাভ? আসল তো পরীক্ষার সময় দেখা যাবে কে পারে আর কে না পারে। উনি যেহেতু একজন এমপির মেয়ে, তার সাথে পাঙ্গা নেওয়া ঠিক হবে না আমার মতো একটা সাধারণ ছেলের। এমপির মেয়ে হয়েছে তো কি হয়েছে? উনি যেমন মানুষ তেমনি আমরাও মানুষ। আমরা আমাদের জায়গা থেকে দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ করব না কেন? আপনারা ছেলে মানুষ হয়ে যদি মেয়েদের মতো কথা বলেন তাহলে কি হবে ভাইয়া? নিজের অধিকার নিজেকে আদায় করতে হবে। একটা কথা তো তুমি নিশ্চয়ই জানো, সবসময় তর্ক করে জয়লাভ করা যায় না। কিছু সময় নীরব থেকেও জয়ী হওয়া যায়। আর আমি না হয় এটাই করলাম। বুঝতে পেরেছি। আচ্ছা,
আমি আপনাকে কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। কোথায় যেন দেখেছি। তখন রাজ দেখতে পায় দিয়া প্রচুর ঘামছে আর মাথায় হাত দিয়ে চেপে ধরে আছে। দিয়া ঠিক আছো তো তুমি? দিয়া, এই দিয়া, হ্যাঁ ভাইয়া ঠিক আছি। তোমার কেমন অসুস্থ মনে হচ্ছে? না ভাইয়া আমি ঠিক আছি। আচ্ছা, একটু আগে না বললে তুমি কি বুঝতে পেরেছো? আপনার সাথে কথা বলে লাভ নেই, তাই নীরব থাকতে হবে। দিয়া কথাগুলো বলে হাসতে হাসতে তার বান্ধবীদের সাথে ভার্সিটি থেকে বের হয়ে যায়। রাজ দিয়ার দিকে তাকিয়ে কিছু সময় পর সেও বাসায় চলে যায়। দিয়া আর বাসায় গিয়ে দেখতে পায় তার মা রান্না করছে আর কাশি দিচ্ছেন। তখন দিয়া তার মাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি না অসুস্থ, তাহলে এই শরীর নিয়ে রান্নাঘরে কি করছো? তোমার না সকালে মানা করে গেলাম আমি রান্নাঘরে না যাওয়ার জন্য, তাহলে? আহিরে যা গরম পড়েছে, তুই সে সকালে রান্না করে গেছিস। খাবারগুলো তো গরম করতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। আমি এসে গরম করে নিতাম, তুমি এই শরীর নিয়ে আসতে গেলে কেন? তোর জন্য তো কোনো কাজই করতে পারি না, সারা দিন রাত বলিস বসে থাকার জন্য। আরে আমি তো মানুষ, সারাদিন বসে থাকলে কি হবে? তাছাড়া তুই সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করিস, তোর তো বিশ্রামেরও দরকার আছে। তুমি খুশি থাকলেই মা, এতে আমার শান্তি। সারাদিনের ক্লান্তি শেষে যখন তোমার হাসি মাখা মুখটা দেখতে পাই, তখন আমার সব ক্লান্তি দূর হয়ে যায় মা। তোর জন্য কিছু করতে পারলাম না রে মা, তোর প্রয়োজনের কোনো জিনিসই আমি তোকে দিতে পারলাম না। আমার সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে তুমি মা, তুমি তুমি থাকলে আমার আর কিচ্ছু দরকার নেই। দিয়া তার মাকে জড়িয়ে ধরে কথাগুলো বলে দিয়ার মায়ের চোখ থেকে 2 ফোঁটা চোখের জল টপ করে ঝরে গেল। দিয়া বুঝতে পারে তার মা কান্না করছেন। তখন দিয়া তার মায়ের চোখের জল মুছে বলে, মা আবার কান্না করছো তুমি? কই না তো। দেখো তুমি এমন করে কান্না করলে আমার অনেক কষ্ট হয়, মনে হয় আমি তোমায় কষ্ট রেখেছি। হয়েছে বড়দের মতো কথা বলা, একটু পরে তোর স্টুডেন্টরা চলে আসবে, যা হাত মুখ ধুয়ে আয়, খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে নিবি। তার আগে একবার তুমি হাসো তাহলে যাব। পাগলি মেয়ে আমার। মা পাশের বাসার কাকি বলল আজকে নাকি জকি বাসায় এসেছিল। হ্যাঁ এসেছিল। কি বলেছে? তার তো একই কথা, তোকে বিয়ে করবে। আমি যেন তোকে বুঝিয়ে বলি। আমার যদি একটা ভাই থাকতো তাহলে জকিতে উচিত শিক্ষা দিতে পারতাম, কিন্তু আফসোস। দিয়া চলে যায় হাত পা ধুতে। আপনাদের বলে রাখা ভালো, দিয়া তার বাসায় টিউশন পড়া আর সেই টিউশনের টাকা দিয়ে তাদের সংসার চলে। দিয়ার কাছে সকাল বিকালে সন্ধ্যাবেলা স্টুডেন্টরা এসে পড়ে যায়। পরের দিন সকালে দিয়া ভার্সিটিতে আসছিল, তখন একটা গাড়ি এসে দিয়ার সামনে থামে। দিয়া হঠাৎ এমন হওয়াতে কয়েক পা পিছিয়ে যায়। দিয়া সামনে তাকিয়ে বলে, তুই? হ্যাঁ আমি। তুই কি চিন্তা করলি বল আমায়। কি চিন্তা করব, আমার পথ ছাড়। যদি না সারি তাহলে? জকি দিয়ার হাত টেনে ধরে গাড়ির সাথে চেপে ধরে। দিয়া নিজের হাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না। তখনই, ভাই এটা কি ঠিক করছেন আপনি? ভাইয়া হ্যাঁ আমায় বাঁচান। কে রে তুই? জানিস আমি কে? আপনার পরিচয় তো জানি না, তবে আপনার কাজ দেখে মনে হচ্ছে আপনি একজন দর্শক। তুই কি বললি আমায়? তুই আমার থাপ্পড় মারলি? রাজ দিয়াকে তার পিছনে নিয়ে এসে জকির দিকে তাকায়। তখন জকি বলে, তুই কে রে? এই মেয়েটার জন্য তুই আমার গায়ে হাত তুলিস? জানিস আমি চাইলে তোকে শুইয়ে দিতে পারি। প্রথমত মেয়েটাকে বাঁচানো আপনার দায়িত্ব, দ্বিতীয়ত মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না, আমি চিনতাম না তাকে, কিন্তু কালকে মেয়েটা আমাকে বাইরে ডেকে ভাই বোনের সম্পর্ক সৃষ্টি করেছে। তৃতীয়ত তোর মতো দর্শকদের রাস্তায় পুড়িয়ে মারা উচিত। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, নাহলে তোর খবর আছে। জকি কোনো কথা না বলে চলে যায় সেখান থেকে, কারণ সেখানে অনেক মানুষ জড়ো হয়ে আছে। যার যার কাজে যান। তামাশা দেখার জন্য চলে এসেছেন? দিয়া চলো। ভাইয়া ধন্যবাদ, আপনি না থাকলে আজকে আমায় ও জকি। ভাইয়া বলে ডেকেছো আমায়, আবার ধন্যবাদ দিচ্ছ? আমার সামনে আমার বোনকে কেউ কিছু বলবে, আমি কি চুপ থাকবো? চলো ভার্সিটির দিকে। ভার্সিটির সকল ক্লাস শেষ করে রাজ বাসায় এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। বিকেলবেলা তার ফোনে বেজে উঠে রাজ ফোন রিসিভ করে বলে,
হ্যালো, ওই শালা কই তুই? বিছানায় আছি। আজকে এবং গতকালকে ভার্সিটিতে আসিসনি কেন? বাবার সাথে বিজনেসের কাজে গিয়েছিলাম, ওইখানে সমস্যা হচ্ছিল, তাই আসতে পারিনি। ও আচ্ছা। শুন, আলী মামার চায়ের দোকানে আয়। আচ্ছা, আসছি। রাজ ফ্রেশ হয়ে চলে যায় আলী মামার চায়ের দোকানে। সেখানে গিয়ে দেখতে পাই নিহাল বসে চা খাচ্ছে। রাজকে দেখে নিহাল বলে, আলী মামা আর এক কাপ চা দিও। কি খবর বল? এই তো, এই 2 দিন ভার্সিটিতে কেমন কাটলো তোর? ভালোই। কালকে ভার্সিটিতে গিয়ে একটা ঘটনা দেখতে পেলাম। কি ঘটনা দেখলি? শোন, কালকে ভার্সিটিতে গিয়ে। নিহাল সব শুনে হাসতে হাসতে রাজের কাঁধে হাত রেখে বলে ওঠে, কি বলছিস কি তুই? একটা জুনিয়র মেয়ে মিথিলাকে শাসিয়ে দিল? বাহ, তাহলে তো অনেক কিছু মিস করলাম রে মামা। তবে যাই বলিস দিয়া, মেয়েটা অনেক ভালো, সবার বিপদে ঝাঁপিয়ে পড়ে। আচ্ছা, তাই নাকি? কালকে দেখব নে। শোন, আজকে স্যার কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস এর জন্য 188 পৃষ্ঠার 12 মেট্রিক করার জন্য বলেছেন। আমি পারবো না, তুই আমায় করে দিস। এসব আমার মাথায় ঢুকবে না কখনো। আচ্ছা, দিবনে। চল ক্যাম্পাস থেকে ঘুরে আসি। চল। রাজ চায়ের বিলটা মিটিয়ে নিহালের পিছনে গিয়ে বাইকে বসে আর নিহাল বাইক চালানোর জন্য শুরু করলো। কিছু সময় পর রাজ নিহাল ক্যাম্পাসে এসে যায়। বাইক পার্কিং করে রাজ আর নিহাল ভার্সিটির মাঠের দিকে যায়। তারা দেখতে পায় ভার্সিটির মাঠে অনেকে ক্রিকেট খেলছে আর অনেকে ফুটবল খেলছে। দুজনে একটা গাছের নিচে বসে খেলা দেখছে আর কথা বলছে। হঠাৎ করে দুজনে শুনতে পায় একজন মহিলা চিৎকার দিয়ে কান্না করছে। দুজনে পিছনে তাকিয়ে দেখতে পায় রাস্তার ওপারে কিছু লোক দৌড়ে যাচ্ছে আর কিছু লোক দাঁড়িয়ে আছে আর কান্নার শব্দ সেখান থেকেই আসছে। দুজনে দৌড়ে সেখানে যায় এবং ভিড় ঠেলে সামনে গিয়ে দেখতে পায় একটা 15 থেকে 17 বছরের ছেলে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং মহিলা ছেলেটাকে জড়িয়ে ধরে কান্না করছে, হয়তো ছেলেটার মা হবেন। রাজ আর নিহাল দুজন একজন আরেকজনের দিকে তাকিয়ে রাজ ছেলেটাকে তার কোলে তুলে নিল আর নিহাল একটা গাড়ি দাঁড় করিয়ে রাজ ছেলেটাকে ধরে গাড়িতে বসে নিহাল আর ওই মহিলাও বসেন। কিছু সময় পর তারা হাসপাতালে পৌঁছে যায়। তাড়াতাড়ি করে ছেলেটাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায়। মহিলা তার ফোনে বের করে কাউকে কল দিয়ে সবকিছু বলেন ও কান্না করতে লাগলেন। রাজ আর নিহাল দুজনে মহিলাকে শান্ত হওয়ার জন্য বলছে। কিছু সময় পর একটা মেয়ে কণ্ঠ শুনে রাজ নিহাল পিছনে তাকায়। খালামা, কি হয়েছে? জয় এখন কেমন আছে? দিয়ার কণ্ঠ শুনে মহিলা দিয়াকে জড়িয়ে ধরে হাওয়া করে কান্না করতে লাগলেন। রাজ তাকিয়ে দেখতে পায় কয়েকজন ছেলে ও মেয়ে দিয়ার সাথে এসেছে, যাদের বয়সে জয়ের মতো। তখন মহিলা কান্না করতে করতে বলেন, আমি তোমার কাছে আমার ছেলেকে পড়ালেখা করার জন্য দিয়েছিলাম, কিন্তু আমার ছেলের এই কি হলো? আমার ছেলেটাকে ওরা আমার চোখের সামনে চাকু, পাইপ, কুড়াল দিয়ে আঘাত করেছে। ওরা আমার কথা শোনেনি। আমার ছেলেটা এত করে বলল, কিন্তু ওরা একটি বারের জন্য শোনেনি আমার ছেলের কথা। দিয়া নীরবে মহিলার কথাগুলো শুনছিল। তখনই দিয়া রাজকে দেখতে পেয়ে বলে, ভাইয়া, আপনি এখানে? আপনার জামায় রক্ত। হ্যাঁ, আসলে ওনার ছেলেকে আমরা রাস্তায় রক্তাক্ত অবস্থায় পাই, তারপর নিয়ে আসি এখানে। আমি জয়কে মানা করেছিলাম যাতে ওদের সাথে ঝামেলায় না জড়ায়, কিন্তু শোনেনি। কিন্তু হাজার হোক, নিজের বোনের সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিল, কিন্তু জয়কেই ওরা। কথাগুলো বলেই দিয়াও চোখের পানি ছেড়ে দিল। তখন রাজ ও নিহাল একজন আরেকজনের দিকে তাকিয়ে দিয়াকে উদ্দেশ্য করে বলে, ঝামেলা মানে? কিসের ঝামেলা? দিয়া, ও আমার বন্ধু নিহাল। কিসের ঝামেলার কথা বললে তুমি? না ভাইয়া, কিছু না। তুমি বলতে পারো আমাদের। বলে তো লাভ নেই, ওদের কেউ থামাতেই পারবে না। এমনি একজনের জীবন নিয়ে টান পড়েছে। আমি চাই না আর কারোর উপর এমন আক্রমণ হোক। বাইবলে যখন ডেকেছো তাহলে বলতে পারো। আমি বিজনেসম্যান আরমান খানের ছেলে। আমি তো জানতে চাইনি আপনার পরিচয়। আমি ওরকমভাবে বলতে চাইনি। আমি আমার বাবার নামটার জন্য বললাম, যাতে তুমি আমাদের বিশ্বাস করতে পারো আর আমাদেরকেও অন্য সবার মতো খারাপ না ভাবো। তুমি নিশ্চয়ই জানো আমার বাবা কেমন। তুমি আমাদের বিশ্বাস করে সব কিছু বলতে পারো। দেখুন ভাইয়া, আপনারা এখানে না ছড়ালে ভালোই হবে। আমাদের জন্য আপনাদের ক্ষতি হতে পারে। দেখছেন না জয়ের কি অবস্থা হয়েছে? বাইবলে যখন ডেকেছো তাহলে বাইয়ের দিকে তাকিয়ে বলো কি হয়েছে।
জানি না তোমাদের জন্য কিছু করতে পারবো কি না, তবে চেষ্টা করব তোমাদের জন্য কিছু করার। প্লিজ বোন, বলো আমাদের। 4 মাস আগের কথা ভাইয়া, তখন জয়, ওর বোন সাইমা ও তাদের বন্ধুদের আমি টিউশনি পড়াতাম। ধীরে ধীরে আমার টিউশনির পরিমাণ বৃদ্ধি পেতে লাগলো। একদিন টিউশনি করিয়ে আমার কিছু কাজে আমি সাইমাকে নিয়ে বড় বাজারে যাই, আর সেখান থেকে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যার পর হয়ে যায়। আমরা দুজনই যখন কথা বলতে বলতে আসছিলাম, তখনই কয়েকটা ছেলে আমাদের পথ অবরোধ করে। কিছু বলার আগে একটা ছেলে সাইমাকে এসে বলে সে সাইমাকে পছন্দ করে এবং সাইমাকে ছেলেটার সাথে যাওয়ার জন্য বলে। সাইমা এটা শুনে ছেলেটার গালে কষে 2টা থাপ্পড় মারে। ছেলেটা কিছু বলতে যাবে, তখনই আমাদের গ্রামের চেয়ারম্যান সেখানে এসে পড়েন এবং ওরা চলে যায়। তারপর আমি ও সাইমা ছেলেগুলোর বলা কথাগুলো চেয়ারম্যান চাচাকে বলি। তিনি দেখবেন বলে আমাদের বাসায় চলে যাওয়ার জন্য বলেন। আমরাও বাড়ি চলে আসি। এর কিছুদিন পর রাতের অন্ধকারে কারা যেন চেয়ারম্যান চাচাকে খুপিয়ে রাস্তায় ফেলে যায়। ওই ছেলেগুলো আমার বাসায় আসার মাঝপথে বসে থাকতো আর মেয়েদেরকে বাজে ইঙ্গিত করতো, বাজে কথা বলতো। সাইমা, জয় ও তার বন্ধুরা যখন আসছিল, তখন ওই ছেলেগুলো তাদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তখন ছেলেটা সাইমাকে উদ্দেশ্য করে বলে, কে দেখলি তো চেয়ারম্যানকে কেমন করে উপরে ফাটিয়ে দিলাম। এখনো সময় আছে, আমার কথা মেনে নে এবং আমার সাথে চল। তোকে এমন আনন্দ দেব, তুই সারাদিন আমায় মনে করবি। তোর তো পুরো বডিতে উফ। আর কিছু বলার আগেই জয় ছেলেটাকে মারতে শুরু করে। জয়ের বন্ধুরা সেদিন ওদের মেরেছিল। 2 পক্ষের মধ্যে অনেক সময় মারামারি হয়। তখন পাশের বাড়ির মানুষরা চলে আসে এবং এলাকার মানুষেরা পুলিশকে খবর দিয়ে পুলিশ গিয়ে সব শুনে ছেলেগুলোকে নিয়ে যায়। আর যাওয়ার আগে জকি বলে যায়, তোকে আমি তো বক করেই ছাড়বো। তুই জানিস না তো আমি কে। তোর এমন অবস্থা করব যাতে তুই সমাজের সামনে মুখ দেখাতে না পারিস। 2 মাস আগে এক সকালে জানতে পারি সাইমাকে গভীর রাতে কিছু ছেলেরা এসে তুলে নিয়ে যায় এবং জয় ও তার মাকে বেঁধে অনেক মারধর করে। পরদিন দুপুরে সাইমার ধর্ষিত শরীর পাওয়া যায় গ্রাম থেকে 2 কিলোমিটার দূরের এক বিলে। সেদিনে সাইমার শরীর দেখে অনেকেই কান্না করে দিয়েছিল। সাইমাকে ধর্ষণ করা হয়েছে সংঘবদ্ধভাবে এবং সেই সময় সবাই ড্রাগসে আসক্ত ছিল। সাইমার শরীরেও ড্রাগসের চিহ্ন পাওয়া গেছে। এতে ওরা ক্ষান্ত হয়নি। ওরা সাইমার মানব সেন্সে একটা কেমিক্যাল ঢেলে দেয় যাতে কোনো নমুনা না পাওয়া যায়। সাইমাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে যান। ডাক্তার বের হয়ে বলেন সাইমার শরীরে অনেক জায়গায় টিস্যু ড্যামেজ হয়ে গেছে, বিশেষ করে ওর মানব সেন্সের সকল টিস্যু, এবং সাইমা তার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সেদিন আমরা থানায় গিয়ে জানতে পারি জয়কে জেল থেকে বের হয়ে গেছে অনেক আগে। কারণ জানতে চাইলে পুলিশ অফিসার বললেন জকিকে একজন এমপির রেকমেন্ডেশনে ছেড়ে দেওয়া হয়েছে। ওই দিন রাতেই তাকে গ্রেপ্তার করা যাবে না, তার পেছনে আছেন এমপি শফিকুল ইসলাম। দিয়া কথাগুলো বলে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দেয়। রাজ ও নিহালের চোখেও পানি। তখন নিহাল বলে, ওই এমপি শফিকুল ইসলাম মানে মিথিলার বাবা? হ্যাঁ, ওই এমপি হলেন মিথিলাপুর বাবা। আচ্ছা, জকি কি করে আর জকিকে মেরেছে? জকি এখন এই শহরে ক্ষমতাসীন দল ডিএসপির সভাপতি এবং আজকে জকির তৈরিকৃত কিশোর গ্যাংয়ে জয়কে মেরেছে। কারণ জকি এখন তার তৈরিকৃত দলের লোক দিয়ে কাজ করায়। আমাদের এলাকায় সবাই জকি এবং তার গ্যাংকে অনেক ভয় পায়। তাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। যদি তাদের গ্রেপ্তার করা হয়, কয়েকটা ঘন্টার পর আবার বের হয়ে আসে। মন চাচ্ছে ওই জকিকে এখনই শেষ করে দেই। এত সহজ না রে নিহাল। জকির মাথার উপর কিন্তু অদৃশ্য একটা হাত আছে, যেটা জকিকে বিপদ দেখলেই অদৃশ্য করে দিবে। তাই বলে এমন করবে সবার সাথে? যেই ছেলেদের এখন পড়াশোনা করার কথা, তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে ছোট থেকেই সন্ত্রাসী করে তুলছে। এগুলো দেখে আপনাদের রাগ হচ্ছে, বাকি ঘটনা শুনলে আপনারা কি করবেন? বাকিটা মানে? আমি সেদিন সাইমা ও চেয়ারম্যান চাচার হয়ে থানায় জকির নামে মামলা করতে চাই, কিন্তু পুলিশ অফিসার মামলা নিতে চাইছিল না। কারণ জকির নামে মামলা লেখা মানে নিজের মৃত্যু ডেকে আনা। এটা সবাই জেনে গিয়েছিল এই কয়েকদিনে। আমি তখন পুলিশ অফিসারকে বলি যে আমি এখনই সাংবাদিক ডেকে সংবাদ সম্মেলন করব এবং বলবো আপনি জকির ভয়ে মামলা নিতে চাচ্ছেন না। তখন পুলিশ অফিসার বাধ্য হয়ে মামলা নিয়ে নেন। ওই দিন রাতেই পুলিশ অফিসারের ক্ষত বিক্ষত লাশ পাওয়া যায়। জকি এখন আমার পিছনে পড়েছে। মাসে 2 বার করে এসে আমায় বিয়ের
করার জন্য বলে, তার সাথে আর বাড়িতে যেতে বলে। তার কথায় রাজি না হলে সাইমার মতো আমার অবস্থা করবে এবং আমাদের বাড়ি থেকে আমাদের বের করে দিবে বলে। আমার অসুস্থ মাকে নিয়েও যাকে অনেক বাজে কথা বলে। জানি না কতদিন আর এমনটা সহ্য করতে হবে। সবাই যখন কথা বলছিল তখন ডক্টর বের হয়ে আসে এবং বলে জয়ের মাথা ও হাতে অনেক গভীর আঘাত রয়েছে, যা ঠিক হতে পুরোপুরি কয়েক মাস লেগে যাবে। আর কিছুক্ষণ পরে জয়ের জ্ঞান ফিরবে। 2 ঘন্টা পর জয়ের জ্ঞান ফিরে। তারপর সবাই জয়ের সাথে কথা বলে আসে। পরের দিন সকালে রাজ আর নিয়াল সকালে নাস্তা করে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। কিছু সময় পর ভার্সিটিতে এসে পৌঁছে যায় দুইজন। তখন দুজনেই শুনতে পায়, ওই নিহাল, এদিকে আয় তোরা। দূর আসতে না আসতেই ঝামেলার সম্মুখীন হওয়া লাগলো। চল রাজ। হ্যাঁ বল। তুই এই ভার্সিটিতে তুই কি অ্যাডমিশন নিয়েছিস সেখানে? হ্যাঁ আমি এবং আমার বন্ধু রাজ এখানে অ্যাডমিশন নিয়েছি। তোর বন্ধু মানে? একে তো আগে দেখিনি। হ্যাঁ, রাজ আমার ছোটবেলার বন্ধু। আর তুই দেখবি কি করে আমায়। তুই তো আছিস তোর বাবার ক্ষমতা দেখানোর জন্য। আচ্ছা বস আমাদের সাথে। ক্লাসের সময় হয়ে গেছে, চল রাজ। মিথিলা, তুই নিহালকে চিনিস? হ্যাঁ চিনি। নিহাল হলো এই শহরের টপ বিজনেসম্যান আরমান খানের একমাত্র ছেলে। নিহাল আর আমি একসাথেই ছোট থেকে বড় হয়েছি। আর ওই ছেলেকে চিনিস না? না তো। তাহলে নিহাল যে বলল ওই ছেলেটা ওর ছোটবেলার বন্ধু, সেটা তো বুঝতেই পারছি না। রাজ আর নিয়াল ক্লাসে এসে বসে পড়ে। কিছু সময় পর স্যার এসে ক্লাস নেওয়া শুরু করেন। যথারীতি মিথিলা ও তার বন্ধুরা স্যারের অনুমতি না নিয়ে ক্লাসে প্রবেশ করে। স্যার তখন বলেন, কালকের ম্যাপটা কে কে করেছ? স্যারের কথা শুনে সবাই মিথিলার দিকে তাকায়। আর মিথিলা তার শার্টের কলার উঁচিয়ে একটু ভাব নিয়ে কিছু বলতে যাবে, তখন নিয়াল বলে, স্যার আমি আর রাজ করেছি। দাঁড়াও, আমি আসছি। গুড, তোমাদের দুজনের ম্যাপটা হয়েছে, আর বাকিদের। মিথিলা, তোমারটা হয়নি। মিথিলা রাজের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে। তখন নিয়াল এটা দিকে বলে, মিথিলা, স্যার তোকে কিছু জিজ্ঞেস করছে, সামনে তাকা। আমি জানি রাজ আর আমি তোর থেকে অনেক সুন্দর। হিংসে হচ্ছে তাই না? কি হলো মিথিলা, কিছু বলছো না যে? হ্যাঁ স্যার করেছি। কোথায় সেটা দেখি হয়েছে কিনা। এর উত্তর তো হয়নি। উত্তর হলো 2,45,890 টাকা। ওই যে রাজ আর নিহালের বের করেছে। তুমি বরং ক্লাস শেষে রাজ এবং নিহালের থেকে ম্যাপটা দেখে নেবে। এখন এটা বুঝতে গেলে আমার ক্লাসের সময় শেষ হয়ে যাবে। হ্যাঁ স্যার, রাজ মিথিলাকে বুঝিয়ে দিবে ভালো করে। ক্লাস শেষে মিথিলা আমাদের সাথে দেখা করিস। নিহালের কথাগুলো শুনে মিথিলার রাগ যেন সপ্তম আকাশে। স্যার ও নিহালের কথা শুনে হালকা হেসে ক্লাস নেওয়া শুরু করেন। স্যার ক্লাস নিয়ে চলে যান। মিথিলা যখন ক্লাস থেকে বের হতে যাবে তখন নিহাল বলে, মিথিলা, ম্যাথটা বুঝবি না? আমি তো রাজকে বসিয়ে রেখেছিলাম। আয় আয় বস। চল তোরা। মিথিলা রেগে কটমট করতে করতে ক্লাস থেকে বের হয়ে যায়। নিহাল ও ক্লাসের সবাই হাসতে থাকে। তখন রাজ বলে, এই তুই কি শুরু করেছিস বলতো আমায়? মেয়েটা কত অপমানিত হলো। এসব এমপির মেয়েদের গায়ে লাগবে না, ওদের গায়ের চামড়া অনেক শক্ত। ক্লাস থেকে বের হ, তখন দেখবি কি করে। তুই তো আছিস মামা আমার সাথে। সারা, তুমি আমায় মুরগি বানাতে চাইছো? না মামা, গ্রিল বানাতে চাইছি। বাকি ক্লাসগুলো শেষ করে দুজনে বের হয়ে ক্যান্টিনের দিকে যাচ্ছিল। তখন দুজনে দেখতে পায় মিথিলা তার দলবল নিয়ে তাদের দিকে আসে। তখন নিহাল বলে, রাজ, বাঁচতে চাইলে পালা। পালা ভাই? ওই পালাচ্ছিস কেন? আয়, আমার ম্যাথটা বুঝিয়ে দিবি না? আয় এইদিকে আয়। ওই দাঁড়া বলছি, দাঁড়া। পাগলের সামনে পড়ার কোনো শখ নেই আমার। চাচা, আপন প্রাণ বাঁচা। এই শালা দাঁড়া, আমারও প্রাণ বাঁচাতে হবে। কে শুনে কার কথা? রাজ আর নিহাল দুজনেই ভার্সিটির পিছনের রাস্তা দিয়ে বের হয়ে আসে এবং একটা গাড়ি করে চলে আসে। তখন রিদি বলে, ওরা তো পালিয়ে গেল। পালিয়ে যাবে কোথায়? আজ হোক কাল হোক, ওদের তো শিক্ষা দিয়ে ছাড়ব। যে যার যার বাসায় চলে যায়। এইভাবে চলে যায় কিছুদিন। মিথিলা বিকেলে বাসায় এসে দেখতে পায় তার বাবা মাথায় হাত দিয়ে বসে আছেন। তখন মিথিলা তার বাবার কাছে গিয়ে বলে,
বাবা কি হয়েছে, তোমায় এমন চিন্তিত লাগছে? না রে মা, তেমন কিছু না। কিছু তো হয়েছে, তা না হলে তুমি এরকম করে বসে থাকতে না। বলো কি হয়েছে? কিছুদিন ধরে দেখছি কেমন পরিবর্তন হয়েছে তোমরা। পরিবর্তন মানে? এই যে আগের মতো কথা বলো না, আমাকে সময় দাও না, সারাদিন ফোনে কি কথা বলো? কি হয়েছে বলো আমায়। আজকে মন্ত্রিসভা থেকে আমার নোটিশ দিয়েছে। কিসের নোটিশ? আমি নাকি মদের সাথে জড়িত এবং মাদকদ্রব্য বিক্রি করে অনেক টাকা ইনকাম করেছি। আমি নাকি শহরে কিশোর গ্যাং সৃষ্টি করেছি। আরও কয়েকজন প্রমাণ নাকি পাওয়া গেছে। কালকে দুর্নীতি দমন কমিশনার অফিসে আমার তলব করা হয়েছে। কে করলো এমন অভিযোগ বাবা? জানি না রে মা, আমি তো মানুষের ভালোর জন্যই কাজ করি। আমি তো চেষ্টা করি মাদককে যেন সমাজ থেকে নির্মূল করতে পারি। আচ্ছা বাবা, চিন্তা করো না, এটা বিপরীত দলের কোনো চাল হতে পারে। রাতের বেলা মিথিলা তার বাবা খাবার খাচ্ছিলেন, তখন মিথিলার বাবা বলেন, শুনলাম তোমাদের ভার্সিটির নির্বাচনে একটা মেয়ে তোমার বিপক্ষে দাঁড়িয়েছে। হ্যাঁ বাবা, গরিবের বাচ্চা একটা। ওর সাথে কথা বলে সব কিছু মীমাংসা করে নাও, সর্বদিক দিয়ে যেন হাতছাড়া না হয়। ওই মেয়েকে দাঁড়াতে দাও বাবা, নির্বাচনের আগে ওর এমন অবস্থা করব কেউ জানতেই পারবে না। তারপর নির্বাচনে গোহারা হারিয়ে ভার্সিটি থেকে বের করে দিব। বললাম না ঝামেলা না জড়াতে, তাহলে কেন ঝামেলা জড়াতে চাইছো তুমি? আমি ওর সাথে গিয়ে কেন কথা বলতে যাব বাবা? ওই সামান্য একটা গরিব মেয়েকে কেন তুমি ভয় পাচ্ছ বলো আমায়? ক্ষুদ্র ক্ষুদ্র বালকণা বিন্দু জল ভরে তোলে মহাদেশের সাগর অতল, এই কথাটি অর্থ নিচ্ছি তুমি জানো মিথিলা। আমি পারবো না বাবা ওই মেয়ের সাথে কথা বলতে, তুমি পারলে গিয়ে কথা বলো। তুমি যখন গিয়ে কথা বলবে না, তাহলে আমিই বলবো। পরের দিন ভার্সিটিতে সবাই ক্লাস করছিল, তখন সবাই খেয়াল করে ভার্সিটিতে কিছু গাড়ি ঢুকেছে। রাজরা তাদের ক্লাস শেষ করে মাঠে এসে দেখতে পায় দিয়া দাঁড়িয়ে আছে, আর তার সামনে দাঁড়িয়ে আছে মিথিলার একটি লোক। তখন নিহাল বলে, এমপি শফিকুল ইসলাম ও জকি এই ভার্সিটিতে? রাজ নিহালের কথা শুনে সামনের দিকে দৃষ্টিপাত করে। তখন শফিকুল ইসলাম বলেন, শুনলাম তুমি নাকি আমার মেয়ের বিরুদ্ধে নির্বাচন করবে। জি স্যার। তুমি নির্বাচন দাঁড়াবে না, আমার মেয়ে যেহেতু দাঁড়িয়েছে তাই আর কেউ দাঁড়াবে না। তোমার অবশ্য এর জন্য তুমি যা চাইবে তাই দেব। সরি স্যার, আমি ঠিক আপনার কথা বুঝতে পারিনি। তুমি আজকেই তোমার নাম প্রত্যাহার করে নিবে। আমি চাই না আমার মেয়ে কোনো প্রতিপক্ষ হোক। স্যার, আপনি কি ভয় পাচ্ছেন? আপনার মেয়ে আমার সাথে নির্বাচনে হেরে যাবে, তাই আপনি আমায় এখানে নির্বাচনে না দাঁড়ানোর জন্য বলতে এসেছেন? এই মুখ সামলে কথা বলবি, তা না হলে থাপড়িয়ে তোর অবস্থা শেষ করে দিব। আপনার যেমন হাত আছে তেমনি আমারও হাত আছে। আমি কিন্তু গরিব ঘরের মেয়ে, জানেন তো গরিবের হাত অনেক শক্ত হয়। ওজন সহ্য করতে পারবেন তো? আমি যতটুকু জানি তোমার বাবা নাই। 10 বছর আগে তোমার মায়ের সাথে এই শহরে এসেছে এবং টিউশন করে নিজের খরচ পরিবার চালাচ্ছে তুমি। বাহ, আপনি তো দেখছি সব খোঁজ নিয়ে নিয়েছেন। অবশ্য এমপির তো কাজই এটা, ভোট দিয়ে আমরা তো নির্বাচিত করেছি আমাদের খোঁজ নেওয়ার জন্যই। বলো এবার তোমার দাম কত? সব কিছু একটা নির্দিষ্ট দাম আছে, তুমিও তোমার দামটা বলো। চিন্তা নেই, আমি তোমার বদলা দাম থেকে 3 গুণ দিব। স্যার, আপনার মনে হয় টাকা বেশি হয়ে গেছে, তাই টাকা কোথায় রাখবেন বুঝতে পারছেন না। অবশ্য টাকাগুলো হয়তো কালো টাকা। এই পুকুরি বাচ্চা, মুখ সামনে কথা বলবি, না হলে এখানে তোর খেল খতম করে দেব। একটা মেয়ের সাথে কিরকম কথা বলছে দেখেছিস? দেখেছি। চল দিয়ার পাশে গিয়ে দাঁড়াই, মেয়েটাকে একা পেয়ে কি বলছে। না এখন না, দিয়াকে কথা বলতে দে। দিয়া ওদের জন্য একাই 100। খুনির কাজই তো এটাই। অবশ্য আছিস তো একজন মাদক পাচারকারীর সাথে। শুধু শুধু নিজের ক্ষতি কেন করতে চাইছিস বল না, নিজের দামটা বলে বিদা হয় এখান থেকে। যা করার করতে পারিস তুই, দেখে নিব আমি। দিয়া যখন কথাগুলো বলে চলে আসছিল, তখন জকি তার পিছন থেকে পিস্তল বের করে দিয়ার হাতে ধরিয়ে দিয়াকে ঘুরিয়ে দিয়ার মাথায় পিস্তল তাক করে বলে, যা বলছে সেটা মেনে নে, না হলে তোর কপাল ফুটো করে দেব। দিয়া পিস্তল দেখে কিছুটা ভয় পেয়ে যায়। এটা দেখে শফিকুল ইসলাম আর মিথিলা যখন হাসছিল, তখন রাজ আর নিয়ার সামনে গিয়ে বলে, ভাইয়া পিস্তলটা নামিয়ে নিন, এটা ভার্সিটির এরিয়া, এখানে কিন্তু পিস্তল
দা পাইপ সব কিছু আছে। না না মালিক, কি করবি? কি করব দেখবি? তোদেরও কি মরার শখ জেগেছে? মরবি তো তোরা এখন। মানে? রাজ, রেডি তো তুই? রাজ আর নিয়াল সবাইকে অবাক করে দিয়ে তাদের ফোন বের করে ফেসবুকে ইনস্টাগ্রামে লাইভে চলে যায় এবং সবকিছু লাইভ করতে থাকে। তখন জকি বলে, ভিডিও করছিস? কর, ভিডিওতে দেখ এই মেয়েকে কেন মারছি আমরা। বোকা কেস্ট ফোন বের করে দেখ একবার। রাজের কথা শুনে মিথিলা তার ফোন বের করে এবং বাবা আর মেয়ে দেখতে পায় নিহালের ফেসবুক আইডিটা লাইভ হচ্ছে আর ক্যাপশনে লেখা, এমপি শফিকুল ইসলাম তার মেয়েকে ভার্সিটি নির্বাচনে জয়ী করতে প্রতিপক্ষ দিয়াকে খুন করার জন্য ভার্সিটিতে গুন্ডা নিয়ে এসে সবার সামনে বন্দুক তাক করে আছেন। জকি, পিস্তল নামা তাড়াতাড়ি, পিস্তল নামা। এই মেয়েকে এখানে শেষ করে দেই, তাহলে সব শান্তি। শেষ তো আমি হয়ে যাবো এবার। এই চল সবাই। তাড়াতাড়ি করে শফিকুল ইসলাম, মিথিলা ও জকি সহ বাকি সবাই ভার্সিটি ত্যাগ করে। নিয়াল আর রাজ ফোন রেখে হাসতে থাকে। তখন দিয়া তাদের সামনে গিয়ে বলে, ধন্যবাদ ভাইয়া আপনাদের জন্য হয়তো বেঁচে গেলাম আমি। আমাদের ভার্সিটির ভিসিকে রক্ষা করা আমাদের কর্তব্য। ভিসির শুভাকাঙ্ক্ষীরা থাকতে ভিসির কেউ কিছু করতে পারবে না। যাও নিজের প্রচারণা করো, তোমার ভাই আছে তোমার সাথে। আমি আছি শুভাকাঙ্ক্ষী হিসাবে। হ্যাঁ জি ভাইয়া। দিয়া ও তার বন্ধুরা চলে যায়। নিহাল সেই দিকে তাকিয়ে রইল। তখন রাজ নিহালের কান ধরে বলে, পিছনে তাকে কি দেখছিস, সামনের দিকে তাকা। আহ, এই শালা ছাড় বলছি, ছাড়। ভালোই তো ফ্লার্টিং করতে পারিস, শুভাকাঙ্ক্ষী আমি, তাই না? সেটা আর করতে দিলি কি তুই? এখন সব বাদ দে, ওর কাজ করতে দে, চল বাসায় যাই। রাজ ও নিহাল বাসায় চলে আসে। রাতের বেলা রাজ আর নিহাল পড়তে বসে। এদিকে মিথিলা আর রিদি ছাদে বসে আছে। তখন রিদি বলে, এরকম করে ছটপট করছিস কেন তুই? ভুলে যা না যা হয়েছে সব কিছু। ভুলে যাব? আমি বলবো না এত সহজে সব কিছু। আজকের অপমানের প্রতিশোধ আমি ভালো করে শোধ তুলব। আগে ওই মেয়েটাকে, তারপর নিহাল আর ওই ছেলেটাকে। কি দিয়ে তুলবি তুই? সেই চিন্তা করছি। মিথিলা যখন কথাগুলো বলছিল তখন তার ফোনের বেজে ওঠে। মিথিলা ফোনটা হাতে নিয়ে ভয়ে ভয়ে ফোন রিসিভ করে। মিথিলা কিছু কথা শুনে ফোনটা রেখে দিল এবং রিদিকে বিদায় জানিয়ে তার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। রাতে মিথিলাকে খাওয়ার জন্য তার বাবা ডেকে যান, কিন্তু মিথিলা খাবার খেতে যেতে চায়নি। পরের দিন সকালে মিথিলা নাস্তা করার সময় তার বাবাকে উদ্দেশ্য করে বলে, বাবা, আমি ভার্সিটি নির্বাচন করব না, আমি আমার নাম প্রত্যাহার করব। কি বলছো কি মিথিলা, তুমি হঠাৎ করে এমন সিদ্ধান্ত? বাবা, আমি বলছি আমি নির্বাচন করব না তো করব না। তুমি চিন্তা করো না, আমি ওই মেয়েকে মেরে ফেলবো। বাবা, মেয়েটাকে মেরে ফেললেও আমি নির্বাচন করব না। আমি আমার সিদ্ধান্ত তোমাকে জানিয়ে দিলাম। মিথিলা খাবার টেবিলে ছেড়ে উঠে চলে যায়। শফিকুল ইসলাম কাউকে ফোনে হাতে নিয়ে সবকিছু খুলে বললেন। তখন উপাস থেকে কি বলল শোনা যায়নি। শফিকুল ইসলাম বললেন, ভাই, আমি কি করবো বুঝতে পারছি না। এভাবে যদি সমস্যা বাড়তে থাকে তাহলে তো আমাদের আগের দিনে সবকিছু হাতছাড়া হয়ে যাবে। উপাস থেকে কথাগুলো শুনে শফিকুল ইসলামের মুখের চেহারা পাল্টে যায়। মুখে ঘাম টপ টপ করে ধরছে। শফিকুল ইসলাম ফোন রেখে কয়েক গ্লাস জল এক নিঃশ্বাসে খেয়ে নিলেন। এদিকে দিয়া তার সকল টিউশন শেষ করে মা ও মেয়ে খাবার খেয়ে দিয়া ভার্সিটির দিকে পা বাড়ায়। নিহাল ও রাজ তার বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিল। তখনই দিয়া ভার্সিটিতে এসে ক্লাসের দিকে যাচ্ছিল। তখনই মিথিলা দিয়াকে ডাক দিল। দিয়া, দিয়া। দিয়া যেতে না চাইলেও মিথিলার দিকে তাকিয়ে যেতে বাধ্য হয়। তখন দিয়া মিথিলার সামনে গিয়ে বলে, বলুন কি বলবেন? আমায় ক্ষমা করে দিও বোন। তুমিও বাকিদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি। আমি আমার নাম প্রত্যাহার করেছি, আমি নির্বাচন করছি না। নতুন কোনো ফোন দিয়ে আসছেন তাই না? এসব ফোন দিয়ে নাই রে, সোজাসুজি নির্বাচনে আসুন। না বোন, আমি সত্যি বলছি তোমায়। বিশ্বাস না হলে তুমি স্যারদের সাথে কথা বলে দেখতে পারো। মিথিলা কথাগুলো বলে চলে যায় ক্লাসে। দিয়া, নিহাল আর রাজ মিথিলার কথাগুলো শুনে বেশ অবাক। কিছু সময় পর নিহাল আর রাজও ক্লাসে চলে যায়। ক্লাসে গিয়ে দেখতে পায় মিথিলা ক্লাসের সবার কাছে হাতজোড় করে ক্ষমা চাইছে। স্যারও মিথিলার পাশে দাঁড়িয়ে আছেন। রাজ ও নিহালকে দেখে মিথিলা তাদের কাছে গিয়ে বলে, রাজ, নিহাল, আমি তোমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, আমায় তোমরা ক্ষমা করে দিও। এতদিন আমি আমার বাবার ক্ষমতার অপব্যবহার করেছি, আমায় তোমরা ক্ষমা করে দিও।
মিথিলা কথাগুলো বলে তার সিটে গিয়ে বসে। স্যারও সেদিনের মতো ক্লাস করিয়ে চলে গেলেন। এভাবে দিন চলে যাচ্ছিল। মিথিলাও দিনে দিনে কেমন জানি পরিবর্তন হতে লাগলো। যেহেতু মিথিলা তার নাম প্রত্যাহার করেনি, তাই দিহা হয়ে যায় ভার্সিটির নতুন ভিসি। রাজ, নিহাল আর মিথিলা বন্ধুত্ব জমে ওঠে। তারা তাদের ক্লাসের সেমিস্টার পরীক্ষা টপ করে। ভার্সিটির সকলের কাছে তারা টপার হিসেবে পরিচিত পায়। দিয়াও মাঝে মাঝে তাদের সাথে এসে আড্ডা দিয়ে চলে যায়। দিয়া যাওয়ার পর নিহাল বলে, রাজ, এবার আমি দিয়াকে আমার মনের কথা বলে দিব। তা বলছিস না কেন? ভয় হয় যদি দিয়া আমাকে রিজেক্ট করে দেয়। কেমন স্ট্রিট ফরওয়ার্ড মেয়ে দিয়া। আরে, ভালোবাসার ব্যাপারে অপেক্ষা করতে নেই। তোর একজনকে ভালো লাগে, সেটা তাকে জানিয়ে দিবি। যদি হুট করে শুনতে পাস তার বিয়ে হয়ে গেছে, তাহলে কি করবি তখন? তখন তোর আফসোস হবে, তুই তার মনের কথা তোর প্রিয় মানুষটাকে বলতে পারিসনি। এজন্য এক কাজ কর, আজকেই দিয়াকে তোর মনের কথা বলে দে। বাব্বা, তোর দেখছি ভালো ধারণা আছে। আচ্ছা, তোর কি এমন কেউ আছে? হ্যাঁ আছে, আবার নাও। মানে? সময় এলি জানতে পারবি, তবে বলবো তাকে সময় করে। রাজের কথা বলছিস? না, আছে একজন। নিহাল, কালকে বলিস দিয়াকে। কেন? কারণ কালকে দিয়ার জন্মদিন। তুই জানলি কি করে? দিয়ার রেজিস্ট্রেশন কার্ড দেখেছিলাম। আগে বলবি না তুই আমায়? আমি আজকে অফিসে দেখছি মাত্র। আচ্ছা, আজকে রাতে দিয়াকে সারপ্রাইজ দিলে কেমন হয়? হুম, তাহলে চল রাজ। মিথিলা, তুই তোর বাসার সামনে থাকিস, আমরা সন্ধ্যাবেলা তোকে পিক করে নিব। নিহাল আর রাজ চলে যায় ভার্সিটি থেকে। নিহাল গিয়ে প্রথমে একটা কেক অর্ডার করে, তারপর বেলুন, জরি কাগজ, বার্থডে স্টিকার, জন্মদিনের বিভিন্ন কারুকার্যের ছবি নিয়ে নিলেন। নিহাল আর রাজ বাসায় চলে যায়। খাওয়া দাওয়া শেষ করে দুজনে ঘুমিয়ে পড়ে। তারপর সন্ধ্যাবেলা বাসা থেকে বের হয়ে মিথিলাকে পিক করে রাজ চলে যায়। মিথিলাকে নিয়ে রাজ আর নিহাল একটা রেস্টুরেন্টে চলে যায়। সবকিছু রেডি করে তিনজনে বসে গল্প করছিল। তারপর রাজ তার ফোন বের করে দিয়াকে কল দিল। হ্যালো রাজ ভাইয়া। হ্যাঁ দিয়া, কোথায় তুমি? ভাইয়া, আমি তো বাসায় আছি। আচ্ছা, তুমি কি একটু কষ্ট করে তোমাদের বাড়ির পাশে রেস্টুরেন্টে আসতে পারবে? কেন ভাইয়া? আপনারা আমার বাড়িতে আসুন। তুমি আসতে পারবে কি? ভাইয়া কেন আসবো, সেই কারণটা বললে ভালো হতো। আজকে নিহালের বার্থডে, তাই আমরা এখানে আয়োজন করছি, তাই বলছিলাম তোমায় আসার জন্য। আচ্ছা ভাইয়া, আমি আসছি। কি রে, কোথায় যাবে এত রাতে? আমাদের পাশের রেস্টুরেন্টে আমাদের ভার্সিটির বড় ভাইয়ের বার্থডে। মা, তোমার মনে নেই আমি যে তোমায় দুজনের কথা বলেছিলাম, তাদের মধ্যে থেকে একজনের জন্মদিন। ও আচ্ছা, সাবধানে যাস মা। দিয়া রেডি হয়ে সেখানে চলে যায়, কিন্তু গিয়ে কাউকে দেখতে পায় না। দিয়া রেস্টুরেন্টের ভিতরে গেলে রেস্টুরেন্টের ওয়েটার একজন একজন করে একটা একটা ফুল দিয়ে দিয়ার হাতে দিয়ে বলে, শুভ জন্মদিন ম্যাডাম। দিয়া ওয়েটারের কথা শুনে বেশ অবাক হয়। দিয়া যতই সামনে যাচ্ছে ততই দেখতে পায় অনেক সুন্দর করে ডেকোরেশন করা। দিয়া একটা রুমের সামনে যেতেই কেউ এসে তার চোখে দুহাত দিয়ে চেপে ধরে একটা রুমের ভিতরে নিয়ে যায় এবং একসাথে সবাই বলে ওঠে, হ্যাপি বার্থডে দিয়া, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। দিয়ার সামনে তাকিয়ে দেখতে পায় তার নামে একটা কেক এবং তার সামনে রাজ, নিহাল, মিথিলা, দিয়ার বান্ধবীরা দাঁড়িয়ে আছে আর রুমটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তারপরে রাজ দিয়াকে বলে কেক কাটার জন্য। দিয়া কেক কেটে সবাইকে খাইয়ে দিল। তখন দিয়া রাজের সামনে গিয়ে রাজকে জড়িয়ে ধরে বলে, ধন্যবাদ ভাইয়া, আমি কখনোই ভাবিনি আমি আপনাদের থেকে এমন কোনো সারপ্রাইজ পাবো। আরে পাগলি মেয়ে, কান্না করছো কেন বলো তো? ভাইয়া বলে যখন ডেকেছো তো ভাইয়ার মনে থাকবে না তার বোনের জন্মদিন কবে? এটা আমার জীবনের বেস্ট সারপ্রাইজ ছিল। আমার সারা জীবন মনে থাকবে আমার মতো একটা গরিব মেয়ের প্রতি আপনাদের ভালোবাসা। রাজ দিয়ার থেকে ছাড়িয়ে নিয়ে দিয়ার চোখে পানি মুছে দিয়ে বলে, আবার যদি নিজেকে কখনো গরিব বলবি তাহলে তোর গালে টাস টাস করে তাপ্পড় বসিয়ে দিব বললাম। আর আমি কিন্তু একা করিনি, মিথিলাও নিহাল ছিল। ধন্যবাদ মিথিলা আপু, সত্যি আজকে আমাকে অনেক লাকি মনে হচ্ছে। শুনেছিলাম ভার্সিটির সিনিয়র ভাইয়া ও আপুরা অনেক খারাপ হয়, কিন্তু তোমাদের দেখে আর সে ধারণা পাল্টে গেছে আমার। তোমাদের থেকে এমন সারপ্রাইজ পাবো কখনোই আশা করি নাই। এসব কিছু আমরা করিনি, নিহালের প্ল্যান ছিল সব কিছু। ওনাকে দেখতে পাচ্ছি না যে, কোথায় গেলেন উনি? হয়েছে অনেক কথা বলা, এবার ওইদিকে চলো। ওইদিকে কি? গেলেই দেখতে পাবে।
মিথিলা আবার দিয়ার চোখ বন্ধ করে নিল এবং মিথিলাকে ধরে নিয়ে আরেকটা রুমের ভিতরে নিয়ে গেল। মিথিলা দিয়ার চোখ থেকে হাত সরিয়ে নিলে দিয়া দেখতে পায় নিয়াল হাঁটু গেড়ে তার দিকে একগুচ্ছ লাল গোলাপ ফুল এগিয়ে দিয়ে বলছে, আমি একজনকে ভালোবাসতে চাই। আমি চাই কেউ সবসময় আমার পাশে থাকুক। সর্বোপরি আমি তোমার মতো একজনকে আমার জীবনের কাণ্ডারি করে তুলতে চাই। তুমি হয়তো জানো না, আমি মনে প্রাণে তোমার উপাসনা করি। তোমাকে ছাড়া নিজের জীবন কল্পনাও করতে গিয়ে চোখে জল আসে। শুধু তোমার মুখ আমার চোখের সামনে ভেসে ওঠে। তুমি কি জন্মান্তরের জন্য আমার হবে? দেবে কি তোমার ওই দুটি হাত বাড়িয়ে, যেই হাত ধরে ভরে উঠবে আমাদের ভালোবাসার পৃথিবী? দিয়া নিহালের কথাগুলো শুনে কি করবে বুঝতে পারছে না। দিয়া একবার সবার দিকে তাকায়, সবাই বলছে নিয়ে নিতে ফুলগুলো। দিয়া পড়ে যায় দুটার মধ্যে। কি করবে সে নিহালকে কি গ্রহণ করবে আর ত্যাগ করবে? তখন নিহাল বলে, কি হলো, ফুলগুলো নাও। তুমি কি আমায় তোমার হাত ধরার অধিকারটুকু দিবে না? আমি পারবো না, আমায় ক্ষমা করে দিন। দিয়া কথাগুলো বলে যায় সেখান থেকে। নিহাল, রাজ, মিথিলা দিয়াকে অনেকবার ডেকেছে, কিন্তু দিয়া কারো ডাক শুনেনি। নিহালও মন খারাপ করে বাসায় চলে যায়। পরের দিন রাজ দিয়াকে কল দিয়েছিল, কিন্তু দিয়ার ফোন বন্ধ ছিল। রাজ ভার্সিটিতে গিয়ে জানতে পারে দিয়া আজকে ভার্সিটিতে আসেনি। এভাবে চলে যায় দুদিন। এদিকে জকি শফিকুল ইসলামকে কল দিয়ে বলে, ভাই। হ্যাঁ জকি বল। ভাই, আমার সাথে কিছু ছিল, আমাদের তরিকিত গ্যাংয়ের ছেলেদেরকে কারা জানি হত্যা করেছে। কি করেছে খবর নিয়েছিস? কে আছে এর পিছনে জানি না, তাদের বুকে লেখা স্ট্রে ডগ। খোঁজ নিয়ে দেখ এই স্ট্রে ডগকে। ভাই জানতে পারলে আমাদের কিন্তু ছাড়বে না। ভাই আমি দেখছি, আপনিও আপনার লোক লাগিয়ে একটু খোঁজ নিন। আচ্ছা, আমি দেখছি। কয়েকদিন পর ভার্সিটির সকল পরীক্ষা শুরু হয় এবং সবাই পরীক্ষা এক এক করে সকল পরীক্ষা ভালো করে শেষ করে। নিহাল আর রাজ যখন হলরুম থেকে বের হয়ে কথা বলতে বলতে মাঠের দিকে যাচ্ছিল, তখন হঠাৎ করে স্যার রাজদের ডাক দিলেন। রাজ, নিহাল। জি স্যার। আচ্ছা, দিয়ার কি কিছু হয়েছে? কেন বলুন তো স্যার। দিয়াকে এই কয়দিন ভার্সিটিতে দেখলাম না। স্যার পরীক্ষা দিয়ে হয়তো বাসায় চলে গেছে। ভার্সিটিতে আসলে না, পরীক্ষা দিলে না? পরীক্ষা দিলে না মানে স্যার? দিয়া সব কয়টা পরীক্ষাই দেয় নাই। বাসায় গিয়ে দেখলাম বাসায় তালা দেওয়া, আশেপাশের কেউ কিছু বলতেও পারে না তাদের ব্যাপারে। দিয়া পরীক্ষা দেয়নি স্যার? না তো, আমি তো উপস্থিত শার্টে দিয়ার নাম দেখতে পাইনি। ওদের পরীক্ষা তো সকালে ছিল, আমরা মনে করেছি ও পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, দিয়ার কোনো সমস্যা হয়নি তো? আমি আরও ভাবলাম তোমরা হয়তো কিছু জানো দিয়ার ব্যাপারে। স্যার আমরা দেখছি, চল নিহাল। কথাটা বলে রাজ আর নিহাল বাইক নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে যায় দিয়ার বাসার উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখতে পায় দিয়ার বাসায় তালা ঝুলছে। রাজ আর নিহাল পাশের বাসায় সবাইকে জিজ্ঞাসা করছে দিয়াদের ব্যাপারে কিছু জানে কিনা, কিন্তু সবার একই কথা, কেউ জানে না। রাজ নিহাল দিয়ার সকল বন্ধু আর বান্ধবীদের সাথে দেখা করে দিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সবার একই কথায় দিয়ার ব্যাপারে কিছুই জানেন না। সব আমার জন্য হয়েছে। সেদিন যদি আমি দিয়াকে প্রপোজ না করতাম তাহলে এমন হতো না। কেন আমি অপেক্ষা করতে পারলাম না? কেন কেন? দিয়া গেল তো গেল, কোথায় গেল? ড্যামেট, বারবার ফোন বন্ধ আসছে। শিট। রাজ মাথায় হাত দিয়ে বসে এক হাত দিয়ে নিজের চুল ধরে টানছে, ফোনের দিকে দেখাচ্ছে। তখন হঠাৎ করে রাজ বলে উঠে, নিহাল বাইকে উঠ তাড়াতাড়ি। কোথায় যাবি এখন? তোকে বলছি না বাইকে উঠতে, তাহলে তো কথা বলছ কেন? নিহাল কোনো কথা না বলে বাইকে উঠে পড়ে এবং রাজ বাইক চালাতে শুরু করলো। কিছু সময় পর নিহাল দেখতে পায় সেদিন রেস্টুরেন্টের সামনে এসে রাজ বাইক থামায়। রাজ বাইক থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে গিয়ে বলে, আমি 10 দিন আগের রেস্টুরেন্টের বাইরের সিসিটিভির ফুটেজটা দেখতে চাই। তখন রেস্টুরেন্টের ম্যানেজার বলে, সরি স্যার, আমরা সাধারণ কোনো পাবলিকের কথাই কাউকে সিসিটিভি ফুটেজ দেখাতে পারবো না। দেখ, ভালোই বলছি, আমি একবার সিসিটিভি ফুটেজটা দেখে চলে যাব। রেস্টুরেন্টের ম্যানেজারের তার কথা অনড়। তখন রাজ রেস্টুরেন্টের ম্যানেজারকে কলার ধরে বের করে মনিটরের সামনে বসে নিজের সিসিটিভি ফুটেজ দেখতে লাগলো। রাজ দেখে
দিয়া রেস্টুরেন্টে থেকে বের হওয়ায় রাস্তায় আসতে একটা গাড়ি দিয়ার সামনে এসে দাঁড়ায় আর দিয়াকে গাড়িতে তুলে নিল জোর করে। রাজ গাড়ি জুম করে নাম্বার দেখার চেষ্টা করে, কিন্তু নাম্বার প্লেটটা বোঝা যাচ্ছে না। রাজ কুটিয়ে কুটিয়ে গাড়িটা দেখে যাচ্ছে। হঠাৎ করে রাজ বলে, নিহাল, তোর জিমেইল গাড়ির ছবি পাঠিয়ে দিয়েছি। আমাদের গ্রুপের সবাইকে মেসেজ দিয়ে বল গাড়িটার ব্যাপারে খোঁজ নিতে। হ্যাঁ বলছি। রাজ যখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসছিল তখন আবার ম্যানেজারের সামনে গিয়ে বলে, সরি ভাই, মাথা অনেক গরম, তাই আপনার গায়ে হাত তুলেছি, পারলে ক্ষমা করে দিবেন। নিয়াল গাড়ির ছবি তুলে তাদের গ্রুপে পোস্ট করে সবাইকে খোঁজ নিতে বলে। রাজ আর নিয়াল রাস্তার পাশে বাইক থামিয়ে পায়চারি করছে। নিয়াল রাজকে ছটফট করতে দেখে বলে, তুই এত ছটফট করছিস কেন? শর্টফট করব না, আমার কিছু না। কি হলো বল। কিছু না। রাজ পায়চারি করছে আর নিয়াল রাজের দিকে তাকিয়ে কিছু চিন্তা করছে। এইভাবে চলে যায় একদিন। রাজ আর নিয়াল বসে আছে দিয়ার বাসার বাইরে। তখনই নিয়ালের ফোন বেজে ওঠে। হ্যালো, গাড়ির খোঁজ পেয়ে গেছিস? কি? দে আমার কাছে দে। হ্যালো, গাড়িটা কার নামে রেজিস্ট্রেশন করা? গাড়িটা কোথায় আছে? রাজ ফোনের ওপাশে দেখে কিছু কথা শুনতে পায়, তারপর ফোন কেটে দিয়ে বলে ওঠে, হারামির বাচ্চা, আজকে তোর শেষ দিন হবে এই পৃথিবীতে। নিহাল, বাইকে উঠ। এদিকে মিথিলা তার বাবার সামনে বসে আছে। তার বাবা তখন থেকে ফোনে কারোর সাথে কথা বলে যাচ্ছে আর হেসে যাচ্ছে। তখন মিথিলা তার বাবাকে বলে, বাবা তুমি এমনভাবে আমায় কয়েক ঘন্টা ধরে বসিয়ে রেখেছো কেন? একটু চুপ করে বসো, বলছি তোমায়। বাবা তোমার হাবভাব আমার ভালো ঠেকছে না। তোমার কি শরীর খারাপ? বলছি না চুপ করতে। আরে উকিল সাহেব, আসুন আসুন, সব কিছু নিয়ে এসেছেন তো? তখন উকিল তার সুটকেস থেকে কিছু কাগজ বের করে শফিকুল ইসলামের হাতে দিল। শফিকুল ইসলাম মিথিলার দিকে তাকিয়ে বললেন, নিমা, এখানে সাইন কর তাড়াতাড়ি। কেন বাবা, এগুলো কিসের কাগজ? বলছি তুই সাইনটা কর মা। তখনই বাসার নিচ থেকে গাড়ির চিৎকার শোনা যায়। তখন মিথিলা দেখতে পায় রাজ আর নিয়াল তাদের বাসায় প্রবেশ করছে। কোনো কথা ছাড়াই রাজ তার পিছন থেকে পিস্তল বের করে শফিকুল ইসলামের মাথায় তাক করে ধরে বলে, বল আমার বোন কোথায়, না হলে এখানেই শেষ করে ফেলবো তোকে। এই ছেলে, কি করছো কি? পিস্তলটা নামাও। কে তোমার বোন? রাজ, কি করছিসটা কি তুই? বাবার মাথায় পিস্তল তাক করছিস? তোর বাপকে বল আমার বোন কোথায় আছে সেটা বলতে। বোন মানে? কি বলছো কি তুমি? ঢাকা মেট্রো হ 110404, এই গাড়ি তোর না? এটা তো বাবারই গাড়ি। কি হয়েছে বলবি আমায় তোরা? মিথিলা, দিয়া আজ 11 দিন ধরে নিখোঁজ এবং মিথিলার মাও। এসবের সাথে বাবার সম্পর্ক কি? কারণ তোর বাবার গাড়ি দিয়ে মিথিলাকে কিডন্যাপ করা হয়েছে। বাবা? হ্যাঁ, আমি করিয়েছি। আর 1 ঘন্টা পর তোর বোনকে বিক্রি করে দেওয়া হবে দুবাইয়ের শেখদের কাছে। তখন দুবাই শেখরা তোর বোনকে কি করবে বুঝতে পারছিস নিশ্চয়ই। কুত্তার বাচ্চা, তোকে তো আমি ভালোই বলছি আমার বোনকে ফিরিয়ে নিয়ে আয়, না হলে কিন্তু আমি তোকে মেরেই ফেলবো। ছি বাবা ছি, তুমি মেয়ে পাচারের সাথে জড়িত? তার মানে তোমায় নিয়ে এতদিনের নিউজ সত্যি ছিল? এই, তোর বাবা না মিথিলা? আমার বাবা না মানে? এ হচ্ছে তোর বাবার নামদার একটা মানব পাচারকারী, তোর বাবার ছদ্মবেশী। না 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 মা, বিশ্বাস কর, আমি তোর বাবা শফিকুল ইসলাম। আচ্ছা তাই নাকি? এই নিয়ে আয় ডাক্তারকে। নিহালের কথা শুনে কয়েকজন সেনা সদস্য ডাক্তারকে নিয়ে আসে। ডাক্তারকে দেখে শফিকুল ইসলাম মুখ শুকিয়ে যায়। তখন ডাক্তার এসে সবকিছু সবার সামনে করে বলে। তখন শফিকুল ইসলাম বলে, ডাক্তার, তোকে তো আমি। তাহলে আমার বাবা কোথায়? সেটা তো ও নিজেই বলবে। কারা তোরা? এত কিছু জানলি কি করে? আমি ক্যাপ্টেন নিহাল খান, আর তোর সামনে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে সেনাবাহিনীর মেজর রাহুল রাজ চৌধুরী। তোকে, জকিকে এবং তোদের পেছনে বড় মাথাকে ধরার জন্য আমরা এতদিন ছদ্মবেশে ছিলাম। এবার বল আমার বোন কোথায়? বলবো না, তুই কখনো তোর বোনের নাগাল পাবি না। ও, এবার গুলি তোর পায়ে মেরেছি, পরেরবার কিন্তু তোর মাথায় ঢুকিয়ে দিব। বল বলছি। বলছি। তাহলে আমার বাবা কোথায়? আমার বাবার সাথে কি করেছিস? রাজ শফিকুলের থেকে ঠিকানা জেনে শফিকুলের মাথায় গুলি চালিয়ে দিল, আর শফিকুলের মাথায় এপার ওপার হয়ে গুলি বেরিয়ে যায়। রাজ গাড়ি চালাচ্ছে আর কান্না করছে। মিথিলা ও নীরবে বসে কান্না করে যাচ্ছে।
কিছুক্ষণ পর রাজের ঠিকানা এসে পৌঁছে যায়। রাজ আর নিহাল গাড়ি থেকে নেমে মিথিলাকে গাড়িতে রেখে ভিতরে প্রবেশ করে। নিহাল পিস্তলে সাইলেন্সারটা লাগিয়ে নিবি। আচ্ছা। রাজ আর নিহাল ভিতরে প্রবেশ করে দেখতে পায় ভিতরে কিছু লোক পিস্তল হাতে নিয়ে ঘোরাঘুরি করছে। রাজ নিহাল দুজনে কৌশলে লোকগুলোকে মেরে একটা রুমে সামনে যায়। রুমের ভিতরে প্রবেশ করে দেখতে পায় জকি ও কিছু দুবাইয়ের শেখরা বসে ড্রিঙ্কস করছে আর হাসছে। রাজ গিয়ে জকির মাথায় পিস্তল তাক করে এবং নিহাল বাকিদের দিকে তাক করে। তখন জকি বলে, তোরা এখানেই? আগে বল দিয়া কোথায়? রাজ, এই হারামির বাচ্চার সাথে কথা বলছিস কেন? এই হারামির বাচ্চাকে আগে মারা দরকার। জানিস তোরা কোথায় আছিস? এটা আমাদের রাস্তা না। এখানে আসা যেমন সহজ, বের হওয়া তার চেয়েও কঠিন। জকি কথা বলার সাথে সাথে 30 থেকে 35 জন লোক পিস্তল হাতে প্রবেশ করে সেখানে। জকি রাজের হাত থেকে পিস্তল হাতে নিয়ে বলে, আর আমি বাচ্চা, আর কি জানি বললি? আমি মারবি? এই দেখছিস কি তোরা? মার এই শালাদের। মারবি? আয় মার, মার আমায়। আয় আয়। রাজ আর নিহাল কথাগুলো বলে জকির লোকদের দিকে এগিয়ে গেল। জকির লোকরা গুলি করে যাচ্ছে আর রাজ আর নিহাল সেগুলো কৌশল প্রতিহত করে একজন একজন করে মারছে। জকি যখন বুঝতে পারলো তার লোকেরা রাজ আর নিহালের সাথে পারবে না, তখন দিয়াকে সামনে নিয়ে এসে বলে, ওইখানে থেমে যা, না হলে এই মেয়েকে মেরে ফেলবো। দিয়া, বোন আমার। দিয়া? দিয়ার গলায় আঘাতের চিহ্ন, ঠোঁটের পাশ কেটে গেছে আর রক্ত জমাট হয়ে আছে। দিয়ার কোনো হোশ নেই। দিয়াকে দেখি বোঝা যাচ্ছে এই কয়েকদিন দিয়ার ওপর দিয়ে কি গিয়েছে। ছেড়ে দে বলছি আমার বোনকে। তোর বোন? জকি, তুই কিন্তু আমার থেকে পালাতে পারবি না। দিয়াকে আমার কাছে দিয়ে দে। তোর বোনের সাথে আমি বাস শুরু করবো। তোর বোনকে তো আমি হারামের বাচ্চা, ছেড়ে দে বলছি আমার বোনকে। নিয়ে আর একটাও বলবি না, আমি তোর জিপটা কেটে ফেলবো। এই দাঁড়িয়ে যা ওখানে। তোর বোনকে বাঁচাতে চাইলে এখানে বসে পড়। কুত্তার বাচ্চা! চুপ, একদম চুপ। বসবি না, এই মেয়েকে মেরে ফেলবো। বসছি নিহাল, বস। আচ্ছা, একটা কথা বলতো আমায়। আমি যতদূর জানি এর মায়ের কোনো ছেলে নেই, স্বামীও নেই। তাহলে তোর বোন হয় কি করে? না, তোর বাবা এর মায়ের সাথে রাতের আধারে। এই কুত্তার বাচ্চা, আর একটা বাজে কথা যদি বলিস তাহলে আমি তোর জিপটা এখনই ছিঁড়ে ফেলবো। সামনের দিকে বলে আসিস না, তাহলে আমি ট্রিগারে চাপ দেবো আর তোর নকল পাতানো বোনের খেল খতম। বস এখানে সালাম, বস। এই তো দাঁড়িয়ে কি দেখছিস কি? মার শালাদের। জকির কথা শুনে জকির লোকেরা এসে রাজ আর নিহালকে মারতে লাগলো। রাজ দিয়ার দিকে তাকিয়ে কান্না করেই যাচ্ছে আর নিহালও দিয়ার দিকে তাকিয়ে আছে। হুট করে দিয়া চোখ মেলে তাকায় আর রাজ নিহালকে তার দিকে তাকিয়ে আছে দেখতে পায়। তখন দিয়া বলে, ভাইয়া তোমরা এখানে কেন? তোর কিছু হবে না বোন। তোর জ্ঞান পিচ্ছে, এবার দেখবি এদের মৃত্যু। আচ্ছা বলতো, এ ছেলেকে কেন তোকে বোন বলছে? ভাইয়া ওই শয়তানটা আমার মাকে মেরে ফেলেছে মনে হয়। আমার সামনে আমার মাকে। কি? মাকে কি করেছে? মানে কি বলছো কি? আমার সামনে আমার মাকে গুলি করেছে এই শয়তানটা। আমি কিচ্ছু করতে পারিনি আমার মায়ের জন্য। এই শয়তানটা আমার মাকে আমার সামনে মেরে ফেলেছে। হ্যাঁ মেরেছি, এবার এদের মারবো, তারপর তোর সাথে নিজের চাহিদা মিটিয়ে তোকেও মেরে ফেলবো। কি বললি? আবার বল। এই মেয়ের মাকে মেরেছি, এবার তোদের মারবো, তারপর এই মেয়ের সাথে হারামের বাচ্চা। রাজ কথাটা বলে এক লাফে জকির বুকে গিয়ে লাথি মারে আর জকি কয়েক হাত পিছনে ছিটকে পড়ে। নিহাল বাকিদের মারতে লাগলো। এভাবে মারামারি চললো কিছুক্ষণ। তখন রাজের পাশে টেবিল থেকে একটা চাকু নিয়ে জকির হাতে বসিয়ে দিল আর জকি চিৎকার করে উঠে, উফ। সত্যি করে বল আমার মায়ের সাথে কি করেছিস? এবার জকির বাম হাতে বসিয়ে দিলাম আরেক গা। ও মা। বলবি কিনা বল? বলছি। বল তাড়াতাড়ি।
আমি ওর মাকে মারিনি, শুধু পাকা গুলি করেছিলাম। ওর মেয়ে পাশের রুমে অজ্ঞান হয়ে গেছে। নিহাল, একে ছাড়বি না। জকির কথা শুনে রাজ জকিকে ছেড়ে দিয়ে পাশের রুমে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তার মা অজ্ঞান হয়ে আছেন। রাজ সেখান থেকে জল নিয়ে তার মায়ের চোখে মুখে ছিটিয়ে দিতে লাগলো। কিছু সময় পর তার মায়ের জ্ঞান ফিরে আসে। তখন রাজ বলে, মা ঠিক আছো তুমি? মা এখন কেমন লাগছে তোমার? মা কথা বলো মা। আমি ঠিক আছি, কিন্তু তুমি কে বাবা? তোমায় চিনলাম না তো বাবা। মা, তোমার কিছু হয়নি তো? না রে মা, আমার কিছু হয়নি। তুই তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি। এই ছেলেটা? মা তুমি আমায় চিনতে পারোনি? মা আমি তোমার হতভাগা ছেলে। মা আমার ছেলে মানে? আমার ছেলে তো রাহুল। মা আমি তোমার ছেলে রাহুল। মা আমায় চিনতে পারোনি তুমি? ভাইয়া। বাবা তুই? হ্যাঁ মা, আমি। মা আমায় ক্ষমা করে দাও। আমি ছোটবেলায় তোমায় ভুল ভেবে তোমার থেকে দূরে সরে গিয়ে ভুল করেছি। আমায় ক্ষমা করো মা। পা ছাড় আমার বাবা, আমি তোদের উপর রেগে নেই। রাহুল তার মাকে জড়িয়ে ধরে হু হু করে কান্না করে দিল। দিয়া তার ভাইয়াকে জড়িয়ে ধরল। তখন রাহুলের মা রাহুলকে ছাড়িয়ে নিয়ে বললেন, আরে বোকা ছেলে, কান্না করিস কেন? মা কি তার ছেলের উপর রাগ করে থাকতে পারে? ছেলে হাজার ভুল করলেও মা তার ছেলেকে ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিবে। তোদের কোনো ভুল ছিল না, তোরা পরিস্থিতির শিকার ছিলি। যে যেমন করে দেখেছিল তোরা তা দেখেছিলি। ভাইয়া, তুই আমায় ক্ষমা করে দে সেদিনের জন্য। আরে পাগলি, তেমন কিছু হয়নি, চলো। জকি, চিৎকার করছিস কেন? এখানে সেনাবাহিনী কেন? তোকে একে ওরা সিলেক্ট করলো কেন? আসবে না, তোরা একজন এমপিকে হত্যা করেছিস। আমি কি নিশ্চয়ই বুঝে গেছিস? এমপি কি মেরেছিস মানে? নিহাল, মিথিলাকে নিয়ে আয়। নিহাল গিয়ে মিথিলাকে নিয়ে আসলো। তখন রাহুল বলে, মিথিলা, জিজ্ঞাসা করো এই হারামিকে, তোমার বাবা কোথায়? জকি, আমার বাবা কোথায়? তোমার বাবা তো বাসায়। বাসায় যে ছিল সে আমার বাবা না, সে হলো ছদ্মবেশী। বল, আমার বাবা কোথায়? আমি জানি না কিছুই, সত্যি বলছি। দেখ জকি, সত্যিটা বলে দে, না হলে এখানে তোকে মেরে ইনকাউন্টার বলে চালিয়ে দিব। জানিস তো আমাদের পাওয়ার কেমন। আমি সত্যি বলছি, আমি জানি না। তুই মিথ্যে বলছিস। না, আমি সত্যি বলছি। আমি বলছি। তুমি জানো? মিথিলা, তোমার বাবা আর এই পৃথিবীতে বেঁচে নেই। 9 বছর আগে এই জকি তোমার বাবার ছদ্মবেশী আর একজন অদৃশ্য খুনি মিলে হত্যা করেছে। কি? আমার বাবাকে ওরা? মিথিলা কথা বলে পড়ে যেতে গেলে দিয়া গিয়ে মিথিলাকে ধরে ফেলে। তখন মিথিলা বলে, তোরা আমার বাবাকে মেরে ফেললি? আমার বাবা তোদের কি ক্ষতি করেছিল? বাবা তো তোদের জন্য রাত দিন এক করে কাজ করতো, আর তোরা দিয়ার পিছনে কেন পড়লি বলতো? সাইমার সাথে কাজ করার পর থেকে ওই শোরটা আমার মেয়েটার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। না মা, ভুল জানো। দিয়া, তুই কি কিছু বলবি? আমার তো তেমন কিছু মনে নেই। সাইমার পর থেকেই আমার পিছু নিয়েছিল ওই শয়তান। না, জকি এবং ওই ছদ্মবেশী এমপি তোমাকে কৌশলে এই দেশ থেকে পাচার করতে চেয়েছিল, কারণ তুমি হলে তাদের গলার একটা বিষ কাটা। বিষ কাটা মানে? সব বলবো তোকে, আগে এই হারামির বাচ্চার সাথে কিছু কথা বলে নেই। বল, তোর বাপ কোথায়? আমার বাপ মানে? নিহাল জকির বুকে লাথি দিয়ে জকির গলা চেপে ধরে বলে উঠে, এখানে একদম নাটক করবি না, বলে ফেল তোর মাথার পেছনে মাথার নাম কি? আমি সত্যি বলছি, আমি জানি। পিস্তলের টেকা চেপে দেবো কিন্তু যদি আবার মিথ্যা বলিস। জকি আর কিছু বলতে পারলো না। তার আগেই রাজ গুলি চালিয়ে দিল। জকি মাটিতে পড়ে গেল। রাহুল তার মায়ের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। রাহুলের মা রাহুলকে জড়িয়ে ধরে পরম আবেশে। নিহাল তাকিয়ে আছে দিয়ার দিকে, কিন্তু দিয়া নিহালের দিকে তাকাচ্ছে না। রাতের বেলা সবাই বসে খাবার খাচ্ছিল। তখনই রাহুলের মা মিথিলাকে বললেন,
কি ব্যাপার মা, তুমি খাবার খাচ্ছ না কেন? কি হলো মা, কথা বলছো না যে? হ্যাঁ, খাবার খাচ্ছ না কেন? আমি জানতেই পারলাম না আমার বাবা খুন হয়েছে। আর এতদিন আমি আমার বাবার খুনির সাথে ছিলাম। ছোটবেলায় মাকে হারিয়ে ফেললাম, আর 9 বছর হলেও বাবাও চলে গেলেন আমায় ছেড়ে। মন খারাপ করিস না মা, খাবার খেয়ে সৃষ্টিকর্তার উপর একটু ভরসা রাখ। রাজ, বল না আমার বাবার হত্যাকারী কে? ভাইয়া, আমি কার গলার বিষ কাটাই এটাও বললি না? আরে খেয়ে নাও, তারপর বলছি। সবাই রাতের খাবার শেষ করে এসে সোফায় বসে। তখন রাহুল বলা শুরু করে। ঘটনা শুরু হয় মা বাবা তোমাদের ডিভোর্সের আগ থেকে। আর এসবের পেছনে রয়েছে সেই অদৃশ্য খুনি। আমাকে পরিকল্পনা করে এরার মাধ্যমে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দেওয়া হয়। মানে বৌমায়ের চাচাতো বোন? হ্যাঁ মা, সেদিন ছিল ভাইয়া আর ভাবির প্রথম বিবাহ বার্ষিকী। সেদিন আমি আমার রুম থেকে রেডি হয়ে নিচে যাচ্ছিলাম। যখনই আমি এরা রুমের সামনে আসলাম তখনই শুনতে পেলাম কিছুর একটা বিকট শব্দ হলো, আর সাথে এরা চিৎকার। আমি 7 পাঁচ না ভেবে এরা রুমে ঢুকে দেখতে পাই এরা মাটিতে পড়ে আছে, আর পাশে কিছু শপিক্স পড়ে আছে। আমি এরার পাশে গিয়ে এরাকে ডাকতে লাগলাম, কিন্তু এরার কোনো হুঁশ নেই। পাশে তাকিয়ে দেখতে পেলাম এরা রুমের আলমারি সব কিছু এলোমেলো হয়ে আছে, পাশের জানালা খোলা। তখন মনে হলো হয়তো এরা রুমে চোর এসেছিল। আমি জানালার পাশে গিয়ে কাউকে দেখতে পেলাম না। আমি তাড়াতাড়ি করে বাথরুম থেকে জল নিয়ে এসে যা দেখি তাতে তো আমি পুরো হকচকিয়ে যাই। তখন আমি বললাম, তো তুমি না মাটিতে পড়েছিলে, তাহলে এখন দাঁড়িয়ে আছো যে? রুমের এমন অবস্থা কেন? কি হলো কেন? কথা বলছো না যে? ঘরে কি চোর এসেছিল এরা? এবার হবে আমার সুইট বেয়াই। কি হবে? আহ, কি হলো? চোখে একটা পোকা চলে গেছে মনে হয়। আরে দেখছেন কি, এদিকে এসে পোকাটা বের করবেন তো। উফ। হ্যাঁ। রাহুল ইরার সামনে গিয়ে ইরার চোখ থেকে পোকা বের করছিল। তখন ইরা রাহুলের পায়ের উপর ভর দিয়ে রাহুলের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিয়ে রাহুলের ঠোঁট কামড়াতে লাগলো। রাহুল কিছু বলতেও পারছে না। রাহুলের ঠোঁট প্রচুর জ্বালা করছে। রাহুল ইরাকে ছাড়িয়ে নিয়ে ইরার গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে, কি করছো কি ইরা? তুমি কি পাগল? তুমি আমার ছোট বোনের মতো। তুই আমায় থাপ্পড় মারলি? কথাটা বলে ইরা রাহুলের উপরে ঝাঁপিয়ে পড়ে। রাহুলের শরীরে আঁচড় দিতে লাগলো, আর একই সময় ইরা রাহুলকে ছেড়ে দিয়ে নিজের জামা ছিঁড়তে লাগলো আর চিৎকার করতে লাগলো, আপু, দুলা ভাই, আপু, দুলা ভাই, বাঁচাও আমায়। রাহুল ভাইয়া কি করছেন কি? এই চিৎকার করছো কেন? আমি কি করলাম তোমার সাথে? তুমি কিচ্ছু করনি তাই না? এবার করব আমি তোমার সাথে। ইরা কথাগুলো বলে রাহুলকে জড়িয়ে ধরে রাহুলের শার্টের কিছু অংশ ছিঁড়ে ফেললো। এরা চিৎকার শুনে সবাই নিচে থেকে উপরে চলে এলো। সবাই রুমে প্রবেশ করে দেখতে পায় ইরার জামা আর রাহুলের শার্টের কিছু অংশ ছেঁড়া এবং দুজনে ধস্তাধস্তি করছে। ইরা, রাহুল, কি হচ্ছেটা কি? রাহুল, শেষ পর্যন্ত তোমার বোনের বয়সী মেয়ের সাথে? ভাবিমা, বিশ্বাস করো, আমি তেমন কিছু করিনি। এরা মিথ্যা বলছে। চুপ হারামজাদা, চুপ। ছি ছি, তুই এমন একটা কাজ করলি, তাও আবার আজকের দিনে, বাড়িতে এত মানুষ। কেন করলি এমনটা? দেখলি তো দীপ, আমি বলেছিলাম না আমার বাড়ির দলিল খুঁজে পাচ্ছি না। দেখ, এই নিয়েছে আমার বাড়ির দলিল, আর তার বন্ধুকে দিয়ে দিয়েছে। ছি রাহুল, ছি। তোর টাকার দরকার হলে আমায় বলতি, আমি তোকে টাকা দিতাম। কিন্তু তুই তাই বলে বাড়ির দলিল আর ইরার সকল গয়না টাকা পয়সা নিয়ে নিলি। তার মানে ইরা এতদিন তোর নামে যা বলেছিল তা সত্যি ছিল? আমাকে অনেক প্রমাণ দিয়েছিল তোর নামে, কিন্তু আমি যেহেতু নিজের চোখে দেখি নাই তাই বিশ্বাস করিনি। কিন্তু আজকে নিজের চোখে সব আমি দেখে নিলাম। তোমরা সবাই আমার কথাটা একটিবারের জন্য শোনো। আমি দলিল নেইনি, এরা বাড়ির দলিল লুকিয়েছে। আপু, দুলা ভাই, দেখেছো আমার নামে কি বলছে?
আঙ্কেল, আমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাব। বোনের বাড়িতে এসে যদি আমাকে ধর্ষিতা হতে হয় এবং চোর অপবাদী হতে হয়, তাহলে আমার মরে যাওয়াই ভালো। না মা, তুই থাকবি এই বাড়িতে। এই বাড়ি থেকে তো ও বের হয়ে যাবে। বাবা, আমার কথাটা শোনো। না আঙ্কেল, আমি চলে যাই। যতই হোক ও আপনার ছেলে, আর আমি তো অন্যের মেয়ে। নষ্টা মেয়ে, তুই নাটক করছিস। তোকে তো আমি। রাহুল কথাটা বলে তখন ইরার দিকে এগিয়ে যাবে, তখন রাহুলের বাবা আর ইরার ভাই রাহুলকে ধরে নিয়ে নিচে চলে যান। নিচে যেয়ে রাহুলের বাবা রাহুলকে প্যান্টের বেল্ট দিয়ে মারতে শুরু করেন। তখন ইরার বাবা বলেন, একজন ধর্ষককে কেমন করে মারছেন? না, নিজের ছেলে বলে আমাদের দেখাচ্ছেন? আপনি না পারলে সরুন, আমি দেখিয়ে দিচ্ছি। কথাটা বলেই ইরার বাবা রাহুলকে মারতে শুরু করলেন। রাহুলের মাথা, হাতে পায়ে সমস্ত শরীর আঘাত করা হয়েছে। রাহুলের শরীরে বেয়ে পড়ছে রক্ত। বাকিটুকু আপনারা জানেন। রাহুল কথাগুলো বলে মাথা নিচু করে নিল। সবকিছু শুনে সবার চোখে জল। রাহুল মাথা নিচু করে চোখের জল মুছে মায়ের পায়ের কাছে গিয়ে মায়ের পা জড়িয়ে বলে, সবই ছিল মা আমার কর্মের ফল। না হলে অন্যের কথা শুনে নিজের মাকে ভুল বুঝতাম না কখনো। আসলেই একটা কথা সত্যি, তার প্রমাণ পেলাম। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, আর সেই মায়ের চোখ থেকে যদি জল বের হয়, আর চোখের জলের কারণ যদি নিজের সন্তান হয়, তাহলে তো সেই সন্তানের শাস্তির দরকার। মহান সৃষ্টিকর্তা আমায় শাস্তি দিয়েছেন মা। আমি তোমার সাথে তখন বাজে ব্যবহার করেছি মা। আমি অনেক খারাপ ছেলে মা। না বাবা, এতে তোর কোনো ভুল ছিল না। চিন্তা করিস না বাবা, পাপ কিন্তু তার বাপকেও কখনো ছাড়ে না। এই মেয়েও তার পাপের শাস্তি পাবে একদিন। সবাই যেদিন সত্যিটা জানতে পারবে, সেদিন অনেক আফসোস করবে তোর সাথে করে অন্যায়ের জন্য। দিয়া তার ভাইয়ের সামনে কি বলে, ভাইয়া, আমরা তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি রে। আমরা তখন নানু বাড়িতে ছিলাম। হঠাৎ একদিন রাতের বেলা কারা যেন নানুর বাসায় প্রবেশ করে আর মায়ের খোঁজ করতে থাকে, কিন্তু নানু আর নানি বলেন আমরা কোথায় আছি তারা জানেন না। তখনই একজন লোকের গলা শুনতে পাই, বেশ গম্ভীর কণ্ঠের। কিছুক্ষণ পর নানু আর নানি কিছু বলতে যাবেন, তখনই দুইটা গুলির শব্দ শুনতে পাই। তখন মা আমাকে নিয়ে পেছনের রাস্তা দিয়ে বাস স্টেশনে নিয়ে আসেন। তারপর আমরা ঢাকার বাসে উঠে পড়ি, আর আমি আর মা এখানে চলে আসি। আমি আর মা বাস স্ট্যান্ডে বসেছিলাম, কোথায় যাব বুঝতে পারছিলাম না। তখনই শরীফুল মামার সাথে দেখা হয়। এরপর শরীফুল মামা আমাদের থেকে সব কিছু শুনে আমাদের একটা থাকার ব্যবস্থা করে দেন। আমাকে একটা স্কুলে আর মাকে একটা হাসপাতালে চাকরির ব্যবস্থা করে দেন। কিন্তু কিছুদিন পর মামা আর আমাদের সাথে দেখা করতে আসেন না। প্রায় 2 মাস পর মামাকে দেখি। আমি মামার কাছে গেলে মামা আমায় অপমান করে তাড়িয়ে দেন। তারপর আর কিচ্ছু জানি না। আমরা আর সেদিনের পর থেকে মামার উপর আমার অনেক রাগ হয়। মামার নামটাই শুনতে পারতাম না। নিহাল মিথিলা সবসময় সবার দিকে তাকায়। তখন নিহাল বলে, দিয়া, তুমি আর একটা কথা আমাদের বলনি এখনো। কি কথা? সেই কালো রাতের কথা। কোন কালো রাতের কথা? 19শে জুলাই 2015 সোমবারের রাতের কথা বলছি আমি। না না, আমি কিচ্ছু জানি না। দিয়া, কি হলো তোর? আমি কিচ্ছু জানি না ওই রাতের ব্যাপারে। আমি কিচ্ছু বলতে পারবো না। আমি জানি না। দিয়া কথাগুলো বলে মাটিতে পড়ে যায়। রাহুল গিয়ে দিয়াকে ধরে ডাকতে লাগলো। নিহাল জল নিয়ে এসে দিয়ার মুখে দিতে লাগলো, কিন্তু দিয়ার কোনো রেসপন্স নেই। রাহুল হাসপাতালে নিয়ে চল তাড়াতাড়ি। গাড়ি বের কর তুই। 2 দিন পর রাহুল, নিহাল আর মিথিলা দাঁড়িয়ে আছে ভার্সিটির মাঠে। তখন মিথিলা বলে, আমি জানতেই পারলাম না আমার বাবাকে কেন হত্যা করা হলো, আর কেই বা করলো। চিন্তা করিস না, আমরা চেষ্টা করছি তো। এই সময় দিয়াকে প্রেশার দেওয়া ঠিক হবে না। ডাক্তার বলেছে দিয়াকে প্রেশার না দিতে। যদি হয়তো ওই রাতের দিয়ার সাথে ভয়ানক কিছু হয়েছে বা ভয়ানক কিছু দেখেছে। হ্যাঁ। মিথিলা, জকির বাসা কোথায় জানিস? হ্যাঁ জানি। তাহলে আমাদের নিয়ে চল। জাকির বাসায় কি হবে? গেলে জানতে পারবি। নিহাল, তুই বাসায় চলে যা। মার দিয়া একা আছে। সবাইকে নিয়ে জাকির বাসায় চলে যায়। সেখানে গিয়ে রাহুল এক এক করে সব কিছু দেখতে থাকে, কিন্তু সন্দেহজনক কিছুই দেখতে পাচ্ছিল না। সব কিছু দেখে যেন
রাহুল বের হতে যাবে তখন জাকির টেবিলের নিচে কিছু দেখতে পায়। রাহুল সেখানে গিয়ে দেখতে পায় ল্যাপটপ টেবিলের নিচে। বাহ বাহ, পাসওয়ার্ড লাগানো। আচ্ছা চলো বাসায়। নিহাল বাসায় গিয়ে দেখতে পায় রাহুলের মা রান্না করেছে। রাহুলের মার সাথে কথা বলে জানতে পারে দিয়া ছাদে আছে। নিহালও ছাদে চলে যায়। মানুষ হিসেবে কি আমি এতটাই খারাপ? ছাদে বসে আকাশের দিকে তাকিয়েছিলাম, তখনই কথাগুলো শুনতে পেলাম। ও আপনি? আমার প্রশ্নের উত্তর পেলাম না আমি। মানুষ হিসেবে আপনি অনেক ভালো। তাহলে আমি আমার সেদিনের উত্তর পাইনি কেন? দেখুন, আপনি আমার থেকে ভালো কোনো মেয়েকে আপনার জীবনে আশা করেন। আমার মতো একটা মেয়ে আপনার সাথে চায় না। তোমার থেকে আমি এরকম উত্তর কখনো আশা করিনি দিয়া। তুমি যথেষ্ট স্মার্ট মেয়ে। তুমি এমন বোকাদের মতো কথা বলবে আমি তা কখনো ভাবিনি। আমি চাই না আমার দীক্ষিণ জীবনে আপনাকে জড়াতে। যে কোনো দিন আমি মারা যেতেও পারি। নিহাল দিয়াকে ঘুরিয়ে দিয়ার হাতে হাত রেখে বলে, কথা দিলাম আমি বেঁচে থাকতে তোমার উপর কেউ হাত দিতে পারবে না। বিশ্বাস দিয়ে যখন এই হাতটা ধরেছি, বিশ্বাস রেখেই বলছি এই হাতটা কখনো ছাড়বো না। তুমি একটিবার বিশ্বাস করে আমার হাতটা ধরে দেখো। তোমার বিশ্বাসের মান রাখার চেষ্টা করে যাব মৃত্যুর আগ পর্যন্ত। দেখুন প্লিজ, তুমি আর আমায় ফিরিয়ে দিও না, না হলে আমার মরে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। নিহাল কথাগুলো বলে দিয়াকে জড়িয়ে ধরে। দিয়া কি করবে বুঝতে পারছি না। দিয়াও শেষে মেশে নিহালকে জড়িয়ে ধরে, কারণ দিয়াও নিহালকে পছন্দ করে। দিয়ার জড়িয়ে ধরা দেখে নিহালের মুখে হাসি ফুটে ওঠে। নিহালও দিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। বাহ বাহ, এই তাহলে ব্যাপার। দুজনেই ছাদে বসে প্রেম করে যাচ্ছ আর আমি সারা বাড়ি খুঁজে মরছি। প্রেম করতে আর দিলি কই, সব কিছু শুরু হওয়ার আগেই চলে এলি। গ্রিন সিগন্যাল পেয়েছিস, এটাই অনেক। সেটা অবশ্য ঠিক। আচ্ছা তোমরা কথা বলো, আমি আসছি। না দাঁড়া, তুমি তোমার সাথে আমার কথা আছে। নিহাল, রাহুল তোকে ডাকছে। কেন? জাকির বাড়ি থেকে ল্যাপটপ নিয়ে এসেছে, সেটা নিয়ে তার রুমে চলে গেল আর বলল তাকে যেন বলি তার রুমে যাওয়ার জন্য। আচ্ছা আমি যাচ্ছি। নিহাল যখন ছাদ থেকে নেমে যাচ্ছিল তখনই নিহালের ফোন বেজে ওঠে। নিহাল ফোন বের করে দেখতে পায় আননোন নাম্বার। নিহাল ফোন রিসিভ করে কথা বলে নেই। কিছু সময় পর ফোন রেখে নিচে চলে যায়। রাহুলের রুমে গিয়ে নিহাল রাহুলের পাশে বসে, তখন রাহুল বলে, জকির বাসা থেকে এই ল্যাপটপ পেলাম, নে এবার এটা পাসওয়ার্ড খুলে নে, আমি আসছি। হ্যাঁ দেখেছি। কিছু সময় পর রাহুল এসে দেখতে পায় নিহাল ফোনে কথা বলছে, কিন্তু নিহালকে কেমন জানি লাগছে। নিহাল রাহুলকে দেখে ফোন রেখে দিল। তখন রাহুল বলে, কি হয়েছে তোর? কার সাথে কথা বলছিলি? বাবার সাথে কথা বলছিলাম। ও আচ্ছা, ল্যাপটপটা ওপেন হয়েছে? এই তো হয়ে যাবে। আচ্ছা। নিহাল কিছু সময় পর ল্যাপটপ ওপেন করে ফেলে। তখন রাহুলকে ডাকলো। দুজনে ল্যাপটপের সকল ফোল্ডার দেখতে লাগলো। একটা ফোল্ডার দেখে রাহুল বলে ওঠে, এরা এদের সাথে? ইরাকে? যার জন্য আমি বাসা ছাড়া হয়েছিলাম, যার জন্য সবাই আমায় ভুল ভেবেছিল। কিন্তু ইরা এখানে কেন? সেটাই বুঝতে পারছি না। নিহাল একবার এদিকে আয় তো। ভিতরে আয়। না, এখন কাউকে ডিস্টার্ব করা যাবে না। কি ব্যাপার রে? কিছু না, যা দেখে আয়। নিহাল চলে যায় মিথিলার কাছে। রাহুল একবার দরজার দিকে তাকিয়ে ল্যাপটপ মনোযোগ দিল। 30 মিনিট পর নিহাল রুমে প্রবেশ করে দেখতে পায় রাহুলের কানে হেডফোন লাগিয়ে গান শুনছে আর নাচছে। নিহাল রাহুলের কানে থেকে হেডফোন খুলে বলে, কি রে ভাই? বন্ধু কাপড় গুছিয়ে নে, আমরা আজকে রাতে দার্জিলিং যাচ্ছি। দার্জিলিং এখন? হ্যাঁ। আরে বেটা দাঁড়িয়ে আছিস কেন, নাচতে শুরু করো। হঠাৎ করে দার্জিলিং যাচ্ছি কেন? আমার বিয়ের জন্য। বিয়ে মানে? এত কথা না বলে সবাইকে বল তাদের কাপড় গুছিয়ে নিতে। যা বেটা যা। তারপর নিহাল সবাইকে গিয়ে বলে তাদের ব্যাগ গুছিয়ে নেওয়ার জন্য। আজকে রাতেই তারা দার্জিলিং যাচ্ছে। দিয়া আর মিথিলা কথাটা শুনে খুশি হয়, সাথে অবাকও হয়। রাতে সবাই সবার সবকিছু নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হয়ে যায়। এয়ারপোর্টে সকল ফর্মালিটি পূরণ করে রাহুলের গিয়ে বিমানে বসে। দার্জিলিং তো ঢাকা থেকে ডাইরেক্ট বিমান যায় না। জানি, আমরা কলকাতা যাচ্ছি, আর কলকাতা থেকে রাত 10টায় আমরা বাসে যাব দার্জিলিং।
হঠাৎ করে তোর ভাই আমাদের দার্জিলিং নিয়ে যাচ্ছে কেন? আমি কি জানি, তুমি ভাইয়াকে জিজ্ঞেস করো। আমি পারবো না। আচ্ছা কি হয়েছে বলো তো আমায়? সেই দুপুর থেকে তুমি কেমন করে যেন কথা বলছো। তোর ভাই একটা গাধা। রাহুল, তোর আর মিথিলার মধ্যে কি হয়েছে? গাধা মানে? ইন্টারেস্টিং মনে হচ্ছে। মিথিলার সিট তোর পাশে পড়লো, কিন্তু মিথিলা দিয়ার পাশে গিয়ে বসলো। আরে আর বলিস না, মিথিলার মাথায় যত সব আজে বাজে কথা ঘুরে। আজে বাজে মানে বন্ধু? এখন ঘুমাতে দে। কিছু না। রাহুল মিথিলা, দিয়া আর নিয়ালকে কিছু বলার সুযোগ দিল না। এদিকে নিয়াল আর দিয়া মেসেজে কথা বলে নেই। কিছু সময় পর মিথিলা আন্টি তোকে ডেকেছে। আমাকে? হ্যাঁ। আন্টি আমায় ডেকেছিলেন? না তো মা। আচ্ছা, কোনো সমস্যা হচ্ছে না তো আপনার? না মা, কোনো সমস্যা না। কিরে তুই এখানে? তুই চলে এলি? উঠো আমার সিট থেকে। এটা তোর সিট মানে? এটা আমার সিট। যা তোর সিটে গিয়ে বস। আমার সিটে বসতে পারবা না, তুই যা না দোস্ত। আরে যা না, আমাদের একটু প্রেম করতে দে না। কি? আরে তুই বুঝতে পারছিস না কিছু? তুইও বুঝতে পারছিস না কেন? এই হাসবি না একদম। তুই যাবি এখন? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি। মিথিলা বাধ্য হয়ে রাহুলের পাশে সিটে গিয়ে বসে। এদিকে নিয়াল আর দিয়া লুকিয়ে লুকিয়ে সব দেখছে। তখন মিথিলা রাহুলের দিকে তাকিয়ে মনে মনে বলে, বদের হাড্ডি দেখো ঘুমাচ্ছে কি করে, মন চাচ্ছে গলা টিপে মেরে ফেলি। সকালে আমায় কত জোরে থাপ্পড় মেরেছিল শালা, আবার নাক ডাকছে, আবার নাক ডাকলে গলা টিপে দিব। মিথিলা কথাগুলো মনে মনে চিন্তা করছিল। তখনই আবার রাহুলের নাক ডাকার শব্দ। মিথিলা রাহুলের দিকে তার হাত এগিয়ে নিয়ে যায়। সকালে থাপ্পড়ের কথা মনে থাকে যেন। যদি আমার গলায় চেপে ধরিস তাহলে তোর মাথার সব কটা চুল আমি ছেড়ে ফেলবো। মিথিলা রাহুলের কথা শুনে তার হাতে সরিয়ে নিল এবং দু হাতে গাল চেপে ধরে। এদিকে মিথিলা এমন কাণ্ড দেখে নিহাল আর দিয়া হাসে। তখন মিথিলা বলে, এ তো দেখছি ঘুমিয়ে আছে, তাহলে জানলো কি করে? আমি সব জানি, চুপচাপ বসে থাক। হাত যদি আমার দিকে আসে তাহলে তোর খবর আছে। আমার খেয়ে দিয়ে কাজ নেই। কিছু সময় পর কলকাতা এয়ারপোর্টে এসে বিমান অবতরণ করে 8:50 রাহুলেরা তাদের এয়ারপোর্টে সকল কিছু শেষ করে দার্জিলিংয়ের বাসে উঠে পড়ে। খুব সকালে দার্জিলিং রাহুলরা এসে পৌঁছে যায়, আর সেখান থেকে একটা গাড়ি নিয়ে তারা দার্জিলিংয়ে আগে থেকে বুকিং করা একটা হোটেলে চলে যায়। হোটেলে চেক ইন করে সমস্ত কাগজপত্র পূরণ করে 3টে রুমে নিয়ে নিল। এক রুমে রাহুলের মা, এক রুমে দিয়া আর মিথিলা, আর এক রুমে নিয়াল আর রাজ। ওই দিন কেউ হোটেল থেকে বের হয়নি। পরের দিন সকালে পাখির কিচিরমিচির শব্দে মিথিলার ঘুম ভাঙে। মিথিলার রুম থেকে বের হয়ে বাইরের প্রাকৃতিকটা উপভোগ করতে লাগলো। মিথিলা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছে। রাহুল হোটেলের একজন গার্ডের সাথে কথা বলছিল। তখন দেখতে পায় মিথিলার হোটেল থেকে বের হয়ে গেটের দিকে আসছে। কোথায় যাবে? বাইরে যাবে। কি সুন্দর একটা আবহাওয়া। সকাল 11টার আগে হোটেল থেকে বের হওয়া যাবে না। সামনের একটা পাহাড় ধসে পড়েছে রাস্তায়। তাহলে তো ভালোই হয়েছে, চলো না সেখানে যাই। মাথা খারাপ নাকি? দারোয়ান কাকা গেট খুলবে না বলেছে। সর তুই, আমি কাকার সাথে কথা বলছি। কাকা আসলে আমি। মিথিলা কিছু বলার আগে এই দারোয়ান মিথিলাকে থামিয়ে দিয়ে হোটেলে চলে যেতে বলে। তখন রাহুল বলে, হোটেলে চল, 11টার পর হোটেলের গার্ড আমাদের নিয়ে বের হবে। তুই আসলেই একটা কি? আমি? মাথা মোটা। কি? আমি কি? তোর ভাল লাগে না। মিথিলা কথাগুলো বলে চলে যায় হোটেলে। রাহুলের রুমে গিয়ে দেখতে পায় নিহাল পড়ে পড়ে ঘুমাচ্ছে। তখন রাহুল নিহালকে এক লাথি দিল। কোন শালারে? আজকে আমার পিছনটা গেল বুঝি। নাটক না করে তাড়াতাড়ি উঠে পড়, আমাদের এখন বের হতে হবে। কয়টা বাজে? 8টা বাজে। আচ্ছা 5 মিনিট দাঁড়া, চল। সব কিছু নিয়েছিস তো? হ্যাঁ রে বাবা। এই দিকে কোথায় যাচ্ছিস? সামনের দিকে যাওয়া যাবে না। মিথিলা এখন বের হতে চেয়েছিল, আমি মিথ্যা বলে রুমে পাঠিয়েছি। এই দিকে তুই কি রাস্তা চিনিস? দারোয়ান কাকার থেকে আমি সব জেনে নিয়েছি। রাহুল আর নিহাল হোটেলের পিছনে রাস্তা দিয়ে বের হয়ে একটা ট্যাক্সি নিয়ে চলা শুরু করে। ঘড়ির কাঁটা 10:40 বাজে। তখন নিহাল আর রাহুল হোটেলে চলে আসে। দুজনের ফ্রেশ হয়ে হোটেলের গার্ডকে
সাথে নিয়ে সবাইকে নিয়ে বের হয় ঘুরতে। পৃথিবীর বিখ্যাত প্রার্থনা স্থান ঘুম মোনাস্ট্রি, ছবির মতো অপূর্ব সুন্দর স্মৃতিসৌধ, বাতাসিয়া, বিলুপ্ত প্রায় পাহাড়ি বাঘ, সোনার লোভাব খ্যাত দার্জিলিংয়ের চিড়িয়াখানা, পাহাড়ে অভিযান শিক্ষাকেন্দ্র হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট, সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী তেনজিং রকের স্মৃতিস্তম্ভ, সবকিছু ঘুরে দেখতে দেখতে অনেক রাত হয়ে যায়। সবাই বাইরে খাওয়া দাওয়া করে হোটেলে ফিরে আসে। পরের দিন সকালে যথারীতি রাহুল আর নিয়াল বের হয়ে যায় হোটেল থেকে। এভাবে কেটে যায় 2 দিন। মিথিলা, দিয়া আর মা সবাই অনেক খুশি। পরের দিন সকালে রাহুলের দারোয়ানের সাথে কথা বলছিল, তখন রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করতেই শুনতে পায়, আমার খুঁজে দার্জিলিং এসেছিস স্ট্রেরি ডগ? ড্যানি হিলিস, হ্যাঁ। তোর সাথে আমার অনেক হিসাব বাকি আছে, তোকে তোর কাজের মাসুল ভোগ করতে হবে। আচ্ছা তাই নাকি? এমপি শফিকুলের মেয়েকে আগে মারবো, তারপর তোর পরিবারের সবাইকে। মিথিলা? হ্যাঁ মিথিলা। রাহুল ফোনটা রেখে মিথিলার রুমের সামনে যায়। রাহুলের রুমে দরজা নক করতে থাকে। কিছু সময় পর দিয়া দরজা খুলে দিল। রাহুল বলে, মিথিলা? মিথিলা কোথায়? ওই তো ঘুমাই, বেডেই তো ছিল। মিথিলা আপু, মিথিলা আপু। রাহুল মিথিলাকে খুঁজতে থাকে। তখন গেটে দারোয়ান থেকে জানতে পারে মিথিলা খুব সকালে গেট দিয়ে বের হয়ে গেছে। মিথিলার সামনে বাগানের দিকে গেছে। রাহুল সেই দিকে দৌড়াতে লাগলো। কিছু দূর গিয়ে দেখতে পায় মিথিলা সামনের দিকে হেঁটে যাচ্ছে। রাহুল মিথিলাকে ডাকছে, মিথিলা দাঁড়া। মিথিলা? রাহুল এখানে? না, দাঁড়াবো না, আমার সেদিন থাপ্পড় মেরেছিল। তখন আবার রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করতে শুনতে পায়, কিরে এই মেয়ে দেখছি তোর কথা শুনছে না, মনে হয় মেয়েটার আয়ু ফুরিয়ে এসেছে, তাই তো আমার কাছে চলে আসছে। ড্যানির বাচ্চা, তোকে তো আমি কিছুই করতে পারবি না। 1 থেকে 10 গুনবো, যদি পারিস তাহলে বাঁচিয়ে দেখা। 1 2 3 4। ড্যানি, শিট! মিথিলা! রাহুল ফোনটা রেখে মিথিলার দিকে দৌড় দিল। রাহুল পেছন থেকে ডেকে যাচ্ছে, কিন্তু মিথিলা শুনেও না শোনার ভান করে সামনের দিকে হেঁটে যাচ্ছে। এই দিকে ড্যানি যখন 10 বলতে যাবে, তখন রাহুল মিথিলাকে জড়িয়ে ধরে গাছের আড়ালে পড়ে যায়। উফ, এটা কি করলি তুই? তোরে বলেছিলাম না দাঁড়াতে, তাহলে শুনলি না কেন? ভাগ্য ভালো, বাঁচিয়ে নিলি। ড্যানি, কোথায় আছিস তুই? আমি আছি পিছনে। আমি পিছনে তাকিয়ে কাউকে দেখতে পেলাম না। কোথায় তুই? আরে আমি তোর পিছনে তাকাতে বলিনি, আমার পিছনে তাকাতে বলেছি। তোর পিছনে মানে? আজকে এই পর্যন্তই সৌজন্যমূলক দেখা হলো আমাদের। এরা যেন আজকে হোটেলে না ফিরতে পারে। রাহুল আর মিথিলা সেখান থেকে বের হয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছিল, তখনই কয়েকটা বাইক শব্দ শুনতে পায় তারা। রাহুল পিছনে তাকিয়ে দেখতে পায় 10 থেকে 15টি বাইক আসছে, আর সবার হাতে পিস্তল। তুই আমার পিছু পিছু আসতে গেলি কেন? আচ্ছা, তুই কি আমায় ফলো করছিলি? মিথিলা, পালা। পালাবো মানে? কোনো কথা বলবি না, দৌড়া, না হলে গুলি খেয়ে মরবি। রাহুলের কথা শুনে মিথিলা পিছনে তাকিয়ে দেখতে পায় 10 থেকে 15টা বাইক তাদের দিকে আসছে, আর সবার হাতে পিস্তল। রাহুল মিথিলার হাত ধরে জঙ্গলের ভিতরে ঢুকে গেল এবং ওই লোকগুলো গুলি করতে লাগলো। এদিকে দিয়া নিয়ালকে ঘুম থেকে ডেকে সবকিছু বলে। আচ্ছা, আমি দেখছি। নিয়াল হোটেল থেকে বের হয়ে চারপাশ খুঁজে কাউকে দেখতে পায় না। তখন নিয়াল রাহুলকে কল দিল। এদিকে রাহুল মিথিলাকে নিয়ে দৌড়াচ্ছে, আর লোকগুলো গুলি করতে করতে এগিয়ে আসে। হঠাৎ রাহুলের ফোন বেজে ওঠে। হ্যালো নিয়াল। কোথায় তুই? আমি আর মিথিলা একসাথে আছি। গুলির শব্দ? তোরা কোথায়? আমরা আছি। শোন, তুই মা আর দিয়াকে নিয়ে ঢাকা ফিরে যা। ড্যানি হিলিস সব জেনে গেছে। তুই কোথায় আছিস সেটা আমায় বল। তোর আমার চিন্তা করতে হবে না, আমি মিথিলাকে নিয়ে দেশে ফিরে আসব। তুই আগে আমার মা আর বোনটাকে বাঁচা ভাই। মা আর বোন ছাড়া আমার পৃথিবীতে কেউ নাই রে। এ ভাই, কি বলছিস কি তুই? এখন কথা বলতে পারবো না। তুই মা আর দিয়াকে নিয়ে হোটেলের পিছনের রাস্তা দিয়ে এয়ারপোর্টে চলে যা। এই ও নো! রাহ, ধ্যাত,
নিহাল তাড়াতাড়ি করে হোটেলে গিয়ে দিয়া এবং মাকে নিয়ে হোটেলের পিছনের রাস্তা দিয়ে এয়ারপোর্টে চলে যায়। এদিকে রাহুল মিথিলাকে নিয়ে একটা নদীর পাড় দিয়ে দৌড়াচ্ছে। মিথিলা বলে, আমি আর দৌড়াতে পারবো না, আমার অনেক ক্লান্ত লাগছে। আরও কিছুটা সামনে যাই, তারপর না হয় একটু জিরিয়ে নেব। এরা কারা? কেন মারতে চাইছে আমাদের? দৌড়া, এসব বলার সময় নাই। 5 মিনিট একটু বসি। রাহুল দেখতে পায় লোকগুলো দেখা যাচ্ছে না। রাহুলও একটু বসে পড়ে আর চারপাশ ভালো করে তাকাতে থাকে। হঠাৎ করে মিথিলাকে বলে, চল তাড়াতাড়ি। 5 মিনিট তো হয়নি। ওই দেখ একটা নৌকা। নৌকা দিয়ে কি হবে? এত কথা বলিস কেন? চল তাড়াতাড়ি। আমি আর পারবো না, আমার চলার কোনো শক্তি নেই। প্লিজ চল, ওই দেখ ওরা চলে এসেছে। এক কাজ করো, আমায় কোলে করে নিয়ে যাও। কি? হ্যাঁ। কোনো উপায় না পেয়ে রাহুল মিথিলাকে কোলে করে নিয়ে নৌকার কাছে চলে যায়। তারপর দুজনে নৌকা উঠে যায়। রাহুল নৌকা চড়াচ্ছে আর মিথিলা বসে আছে। হঠাৎ করে মিথিলা চিৎকার করে শুয়ে পড়ে মাটিতে। এদিকে দিয়া নিহালকে বলছে, ভাইয়া, মিথিলা আপু কোথায়? ওরা একটা কাজে ব্যস্ত আছে, তাই আসতে পারেনি। আমার মনটা কেমন যেন কুকু করছে। আচ্ছা বাবা, আমার ছেলেটা কোথায় গেছে? আন্টি কাজে গেছে, রাহুলের কিছু হবে না। কি খবর? মেরে ফেলেছিস তো ওদের? ওপার থেকে কি বলছে শোনা যাচ্ছে না। তখন আবার ড্যানি হিলস চিৎকার করে বলে, আমি এই ছেলের লাশ চাই। যদি এই ছেলে দার্জিলিং থেকে বের হয়ে যায় তাহলে তোর খবর আছে। ওদের পিছনে মেয়েটা যখন গুলি লেগেছে তাহলে হাসপাতালে নিয়ে যাবে। আমার লোককে হাসপাতালে খোঁজ নিতে পাঠিয়ে দে। আমি ওর লাশ চাই, লাশ। এদিকে রাহুলের আঘাতে মিথিলার গুলি লাগে। হাত চেপে ধরে আছে আর মিথিলা অজ্ঞান হয়ে গেছে। নৌকার স্রোতে সাথে বয়েই চলছে। একসময় স্রোতে ভাসতে ভাসতে একটা বড় নদীতে এসে পড়ে রাহুলেরা। কিছু সময় পর একটা জঙ্গলের পাশে নৌকা এসে থামে। রাহুল মিথিলাকে কোলে করে নৌকা থেকে নেমে যায় এবং জঙ্গলের ভিতরে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে রাহুলও ক্লান্ত হয়ে যায়। রাহুল মিথিলাকে রেখে বসে পড়ে। পরের দিন সকালে মুখের উপর রোদ পড়া গন্ধে মিথিলার ঘুম ভেঙে যায়। মিথিলা মাটি থেকে উঠতে তার হাতে ব্যথা অনুভব করে। মিথিলা তখন সামনে তাকিয়ে দেখতে পায় রাহুল আগুনে কি যেন পড়ছে। মিথিলাকে দেখে রাহুল বলে, গুড মর্নিং। গুড মর্নিং। হাতে কি ব্যথা করছে? হ্যাঁ, কিছুটা করছে। আমরা এখন কোথায়? চ্যাংরাবান্ধা বর্ডারের কাছে আছি। এইটা আবার কোথায়? এটা ইন্ডিয়ার বর্ডারের নাম। নাও, এগুলো খেয়ে নাও। এগুলো কি? বুনো হাঁস। ছি, এগুলো আমি খাবো না। খেয়ে দেখো, ভালো লাগবে। ইয়া, ছি। খাবে না তো? আমি জানি তোমার খিদে লেগেছে। না বলছি না। তাহলে আর কি করার, আমি খেয়ে নিচ্ছি। আহ, কি টেস্ট হয়েছে খাবারটা। আহ, তুমি বুঝলে না খাবারের টেস্টটা। আমার বুঝতে হবে না, খেয়ে তাড়াতাড়ি চলো, আমার হাতে ব্যথা করছে। আরে এভাবে তাকিয়ে আছো কেন? এভাবে তাকালে তো আমার পেটে ব্যথা করবে। ওই দিকে তাকাও। কি রাক্ষসী বাবা, রাক্ষসের মতো খেয়ে যাচ্ছে। উফ, ক্ষুধাও লাগছে, কি যে করি। একবার বলবো কি? না, বলবো না। মিথিলা পেটে হাত দিয়ে পায়চারি করছিল। তখন পিছনে তাকিয়ে রাহুলকে দেখতে পায় না। মিথিলা দেখতে পায় পুরা হাঁসটা রেখে রাহুল নদীতে গিয়েছে। জল জল। নাও, জলটা খেয়ে নাও। মিথিলা জলটা খেয়ে রাহুলের দিকে তাকায়। তখন রাহুল মিথিলাকে খাওয়ার জন্য ইশারা করে। খাওয়া দাওয়া শেষ করে দুজনে কিছু সময় জিরিয়ে নিল। তারপর রাহুল মিথিলাকে নিয়ে পাহাড়ের উপর দিকে উঠতে লাগলো। পাহাড়ে উঠেছি কেন? বর্ডার পার হওয়ার জন্য। নিচ দিয়ে গেলে কি হতো? তোমার চাচারা পিস্তল হাতে নিচে দাঁড়িয়ে আছে। আমাদের তো আর পাসপোর্ট সাথে নেই যে আমরা তা দেখে বর্ডার পার হব। এই পাহাড়ের দিকে কেউ আসে না। পাহাড়ের অপর পাশে একটা ছোট সুড়ঙ্গ আছে যা বাংলাদেশে চলে গেছে। পশ্চাতের পশ্চাৎ। রাহুল মিথিলাকে নিয়ে যখন পাহাড়ের উপর উঠে দাঁড়ায় তখন চারপাশে চোখ বুলিয়ে নিল। তারপর দুজনে সাবধানে পাহাড় থেকে নেমে সেই সুড়ঙ্গে প্রবেশ করে। সুড়ঙ্গের ভিতরে গন্ধে দুজনে ভিতর পুরো গুলিয়ে আসছিল। রাহুল এক হাতে মিথিলাকে ধরে আর এক হাতে নিজের মুখ চেপে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 30 মিনিট পর দুজনে বাংলাদেশের বর্ডারে প্রবেশ করে। দুজনে বসে পড়ে মাটিতে আর শ্বাস নিতে থাকে। তখন মিথিলা রাহুলকে বলে, রাহুল, আই এম সরি। কি? আমায় ক্ষমা করে দিও তুমি। কেন? কি করছো তুমি? আমার কাছে এছাড়া কোনো উপায় ছিল না আর। মিথিলা, কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি সত্যি বলছি।
আমার বাবাকে বাঁচানোর জন্য আমি সব কিছু করতে পারি। রাহুল উঠে দাঁড়াতে যাবে তখনই রাহুলের বুকে এসে একটা গুলি লাগে আর রাহুল মাটিতে শুয়ে পড়ে। রাহুলের বুকে হাত দিয়ে মিথিলার দিকে তাকায় আর দেখতে পায় মিথিলা কান্না করছে। মাটিতে বসে তখনও কারো হাসির শব্দ শুনতে পায়। রাহুল সেদিকে তাকিয়ে 480 ভোল্টের শক খেল। রাহুল কষ্ট করে মাটির থেকে উঠে দাঁড়ায়। রাহুল কিছু বলতে যাবে তখনই মিথিলা বলে, আমি আপনার কথা মতো রাহুলকে আপনার হাতে তুলে দিয়েছি, এবার বলুন আমার বাবা কোথায়? বলবো, তোমায় বলবো। ধন্যবাদ তোমায় মিথিলা, তুমি সাহায্য না করলে আমি হয়তো কখনো খুঁজে বের করতে পারতাম না স্ট্যারি ডগকে, সেনাবাহিনীর একজন চৌকস অফিসারকে, যে আমার কোটি কোটি টাকার ক্ষতি করেছে। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে মিথিলা কিভাবে ড্যানি হিলসের সাথে যোগাযোগ করলো। চিন্তা নেই, আমি বলছি তো আপনাদের। মনে আছে একদিন বিকেলবেলা রিদি আর মিথিলা যখন ছাদে কথা বলছিল তখন মিথিলার ফোনে একটা কল আসে আর মিথিলা ফোনটা রিসিভ করে অনেক ভয় পেয়ে যায়। হ্যাঁ, এই ফোনটাই ড্যানি হিলস মিথিলাকে করেছিল আর বলেছিল মিথিলাকে রাহুলকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য এবং রাহুল কখন কি করবে তার আপডেট দেওয়ার জন্য। বিনিময়ে ড্যানি হিলস মিথিলার বাবাকে তার কাছে ফিরিয়ে দেবে। তখন মিথিলা বলে, এবার বলুন আমার বাবা কোথায়? আমি আমার বাবাকে দেখতে চাই। হ্যাঁ দেখবে তো, একটু অপেক্ষা করো, আমি এর সাথে আমার হিসাব পরিষ্কার করে নেই, তারপর তোমার বাবার সাথে তোর পরিচয় করিয়ে দিব। তোর বুকের পাটা আছে বলতে হবে, এই মাফিয়া জগতে বাপের সাথে টক্কর নিতে চলে এসেছিস। আপনি যে ড্যানি হিলিস হবেন সেটার ইঙ্গিত বাবা আমায় দিয়েছিলেন, কিন্তু আমি কখনো চিন্তা করিনি আপনি এমন একটা কাজ করবেন। তোর বাবার সাথে তোর দেখা হয়েছিল? হয়েছিল। ভালোই হয়েছে, এবার বাকিদের সাথে উপরে গিয়ে কথা বল তুই। কেন করলেন এমনটা আপনি? বাবা ভাইয়া আপনার কি ক্ষতি করেছিল? ভাবিমার ছোট বিয়ানি বা আপনার কি করেছিল? আমার সামনের রাস্তায় যখন কোনো কিছু বাধা সৃষ্টি করে তখন সেই বাধাকে আমি উপড়ে ফেলে দিই। তোর পরিবারের সবাই আমার সম্পর্কে জেনে গেছিল, তাই শেষ করে দিয়েছি। অবশ্য কেউ কিছুই জানতো না, কিন্তু ওই ইরা সবাইকে সব কিছু বলে দেওয়াতে আমার আসল চেহারা সবার সামনে চলে আসে। সবাই আমাকে পুলিশে দিতে চেয়েছিল, কিন্তু সেদিন আমি কোনো রকম পালিয়ে আসি এবং তোর পরিবারের সবাইকে শেষ করে দেওয়ার প্ল্যান করি। আপনার মতো মানুষের কাছ থেকে এরকম কাজ তো আশা করাই যায়। যা এবার তোর পরিবারের সবার কাছে। ড্যানি হিলসের কথাগুলো বলে রাহুলকে বুকে গুলি চালিয়ে দিল। মুহূর্তেই রাহুলের শরীর থেকে রক্ত বের হতে লাগলো। রাহুল কিছু সময় পর মৃত্যুর কোলে ডলে পড়ে। মিথিলার মুখে হাত চেপে কান্না করে যাচ্ছে। সবাই ভাবছে রাহুল কি মারা যেতে পারে। হ্যাঁ, রাহুল সত্যিই মারা গেছে। রাহুল চলে গেছে এই পৃথিবী ছেড়ে। রাহুলের প্রাণহানি দেহটাকে ছুটে ফেলে দেয় নদীর জলে। ড্যানি হাসতে হাসতে মিথিলাকে নিয়ে চলে যায়। এদিকে নিহাল বাংলাদেশে এয়ারপোর্টে নামার পর পুলিশ ও সেনাবাহিনীর পোশাক পরিহিত লোকেরা নিহালদের এসে ঘিরে ফেলে। তিনজনকে এই কথা বলার সুযোগ না দিয়ে তাদের গাড়িতে তুলে নিল এবং সবার মতো হেলমেট পরিয়ে দেওয়া হলো। আমার পথের আর কোনো বাধা নেই, এবার আমি স্বাধীন। আমার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এবার আমি আর 5 দিন পর কাঙ্ক্ষিত সেই জিনিসটা পেয়ে যাব, যার মূল্য হবে কয়েক বিলিয়ন ডলার। সৃষ্টিকর্তা এত অবিচার কিন্তু সহ্য করবেন না। এই নিয়ে আয় ওদের। কারা তোরা? আমাদের কেন ধরে এনেছিস? ছাড় বলছি, ছাড়। নিহাল, দি আন্টি। নে তোরা কয়েকদিন একসাথে কিছু সময় কাটিয়ে নে। বেইমান, তুই আমার সাথে বেইমানি করলি? তোর জন্য আমি একটা ছেলেকে ধোকা দিয়ে তোর হাতে তুলে দিয়েছিলাম। এত খুশি হোস না, উপরে কিন্তু একজন আছেন, তিনি এত কিছু সহ্য করবেন না। ধোকা দিয়েছিস মানে? কাকে ধোকা দিয়েছিস তুই? রাহুলকে। এই কুত্তার বাচ্চার কথা শুনে আমি রাহুলকে এর হাতে তুলে দেই, আর এই খুনিটা রাহুলকে নির্মমভাবে হত্যা করেছে। কি? আমার ছেলে মারা গেছে? ভাইয়া, আপু, তুমি এটা কেন করলে? কেন আমার ভাইয়াকে আমার থেকে কেড়ে নিলে? কেন? আমাকে বলেছিল আমার বাবা বেঁচে আছে, বাবার সাথে আমার কথা বলিয়েছিল, তাই আমি, তোমরা বিশ্বাস করো, আমি ইচ্ছে করে এমনটা করতে চাইনি। রহিম ভাই, তুমি? চাচু তুমি? তোমায় কোথায় যেন দেখেছি। হ্যাঁ আমি ভাবি, আমি তো মনে করেছিলাম তুমি আমাকে চিনতে পারবে না, কিন্তু এত বছর পরেও তুমি এবং তোমার মেয়ে আমাকে চিনতে পেরেছে।
তোমার জন্য আজ আমি আমার সংসার ছাড়া, তোমার জন্য আমার ছেলে মেয়ে তাদের পরিবার থেকে আলাদা। দিয়া চোখ বন্ধ করছে আর চোখ বড় বড় করে তাকাচ্ছে। তখনই দিয়া চিৎকার করে বলে ওঠে, মিথিলা আপু, এই হচ্ছে শফিকুল মামার খুনি। সেই দিন রাতে লোকটা শফিকুল মামাকে জীবন্ত অবস্থায় শরীরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছিল। কি? হ্যাঁ, আমার মনে হয়েছে এই ছিল। সেই দিন রাতে আমি সব কিছু দেখে ফেলায় আমার মাথায় লোহার পাইপ দিয়ে আঘাত করে। হ্যাঁ হ্যাঁ, আমি মেরেছি। তবে চিন্তা নেই, কয়েকদিন পরে তোকে তোর বাবার কাছে পাঠিয়ে দেব। ড্যানি হিলস কথাগুলো বলে হাসতে হাসতে চলে যায়। মিথিলা কান্না করতে করতে নিয়াল আর সবাইকে সবকিছু বলতে থাকে। দিয়া আর তার মা সব শুনে চিৎকার দিয়ে কান্না করতে থাকে, আর নিয়াল নীরবে কান্নাই করে যাচ্ছে। এভাবে কেটে যায় 4 দিন। আজকে সেই কাঙ্ক্ষিত দিন। ড্যানি বসে আছে তার আস্তানায় আর কারোর জন্য অপেক্ষা করতে থাকে। তখন সবাই দেখতে পায় কয়েকজন জব্বা পড়া লোক ভিতরে আসছে। তাদের দেখে রহিম চাচা খুশি হয়ে এগিয়ে হাত মেলায়। রহিম চাচা বলেন, আরে শেখ সাহেব, কেমন আছেন আপনি? কতদিন পরে দেখা আপনার সাথে। হ্যাঁ ড্যানি, তা তো বটে। কী খবর তোমার? এই তো ভালো। আপনার জন্য আমার একটা তোহফা আছে শেখ সাহেব। তাড়াতাড়ি পেশ করো ড্যানি, আমার আবার এখানে বেশিক্ষণ থাকা ভালো হবে না। শেখ সাহেব, আপনি চিন্তা করবেন না, আমার এখানে কেউ আসবে না। আপনি এখানে একদম সুরক্ষিত থাকবেন। তখন শেখ সাহেব, নিহাল, দিয়া, মিথিলাও মায়ের দিকে তাকিয়ে ড্যানিকে জিজ্ঞাসা করে, ড্যানি, এরা কারা? আরে আপনি ভুলে গেলেন, এরা হলো স্ট্রেট রকের পরিবার। শালার জন্য আমাদের অনেক টাকা নষ্ট হয়েছিল। শালাকে মেরে তার পরিবারের সবাইকে নিয়ে এসেছি। ভালো করেছ। এবার আমার জিনিস আমার কাছে দিয়ে দাও। এই নিয়ে আয়। কিছুক্ষণ পর একটা লোক একটা বক্স নিয়ে আসে। বক্সটা দেখে দিয়ার মা চিৎকার করে বলে ওঠেন, রহিম ভাই, এটা তুমি বিক্রি করো না। এটা তোমার বাবার শেষ স্মৃতি। বাবা এটা বিক্রি করতে নিষেধ করেছিল। ড্যানি, কি বলছে কি? শেখ সাহেব, আপনি কিছু মনে করবেন না, এটা দেখুন আপনি। মা, এটা কি? এটা হলো তোদের পরিবারের রক্ষা কবচ। তোর দাদু ও দিদা বলেছিল এটা যেন কখনো বিক্রি করা না হয়। এটা বিক্রি করা হলে আমাদের পরিবারের উপর দুর্ভিক্ষ নেমে আসবে। এর বর্তমান বাজার মূল্য কয়েক হাজার কোটি টাকা। এর মুখ চেপে ধর। এটা আমার পরিবার হলে আমি নেব না। এটা আপনি নিতে পারেন। এটা আমার পরিবারের না, এটা আমি পেয়েছি। রহিম চাচা বক্স থেকে একটা মিডিয়াম সাইজের ছোট লাকার বের করে সেটা খুলে শেখ সাহেবের সামনে টেবিলে রাখে। সবাই সেটা দেখে বেশ অবাক হয়ে যায়। সবার চোখ যেন বেরিয়ে আসার উপক্রম। সেখানে ছিল বিভিন্ন সোনার জিনিস, ডায়মন্ড। তখনই নিউজে শুনে সবাই টিভির দিকে তাকায়। তখন রহিম চাচা বললেন, শেখ সাহেব তো এখানে, তাহলে নিউজে কাকে দেখাচ্ছে? তোর সামনে তোর বাপ দাঁড়িয়ে আছে। রাহুল, তুই বেঁচে আছিস? হ্যাঁ, বেঁচে আছি। রাহুল বাবা, এই দেখছিস কি তোরা, মার ওকে। রহিমের কথাগুলো শুনে রাহুলকে মারার জন্য এগিয়ে আসে। তখন শিকারী সেনাবাহিনীর সদস্যরা প্রবেশ করে এবং সবাইকে গুলি করে হত্যা করে ফেলে। রাহুল পিস্তল হাতেই মাথায় বাড়ি দিতে দিতে রহিম চাচার সামনে গিয়ে দাঁড়ায়। তখন রহিম চাচা বলে, তুই বেঁচে গেলি কি করে? বেঁচে গেলাম কি করে? আমরা যখন দার্জিলিং যাই তখন তুই রাতের বেলা মিথিলাকে তার রুমের ল্যান্ডলাইনে কল দিয়ে তোর প্ল্যান বলেছিলি। হ্যাঁ, তো তুই তো নিশ্চয়ই জানিস ল্যান্ডলাইনে কল আসলে ম্যানেজমেন্ট থেকে চাইলে সকল কলের রেকর্ড শোনা যায়। আরে সেদিন আমি যখন জকির ল্যাপটপ থেকে তোর এরা জকি আর শফিকুলের ছবি পাই, তখনই আমি আমার সব প্ল্যান সাজাতে থাকি এবং তারপর জানতে পারি তুই দার্জিলিং আসিস। তারপর প্ল্যান মাফিক আমি দার্জিলিংয়ের একটা হোটেলের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করি এবং আমার সিনিয়র অফিসারদের সাথে সমস্ত কিছু শেয়ার করি। তারপর তারা ভারতীয় ইন্টেলিজেন্ট বাহিনীর সাথে যোগাযোগ করে। সব শুনে তারা আমাদের সাহায্য করতে চায়। তারপর তো বাকিটা তুই জানিস। কিন্তু তুই না মারা গেলি, তোকে নদীতে ফেলে দিলাম। নদীতে ফেলার সাথে সাথে আমি সেখান থেকে সরে যাই আর আমার বুকে টিআর স্পেশাল বুলেট প্রুফ জ্যাকেট ছিল। তুই আমার বাবা, ভাই আর মায়ের মতো ভাবিমাকে মেরে ফেলেছিস। কি বলিস কি তুই? মা, এই খুনি আমার বাবা, ভাই আর ভাইমাকে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। বড় ভাইয়া, ভাবি মারা গেছে?
হ্যাঁ রে, যখন এই খুনি জানতে পারলো এরা তার করা সকল অন্যায়ের কথা বাবা ভাই আর ভাইমাকে বলে দিয়েছে, তখনই রাতের আধারে বাড়িতে বোম লাগিয়ে ঘুমের মাঝে সবাইকে মেরে ফেলেছে। ভাই আর ভাবির 4 বছরের ছোট রিয়ানকেও ছাড় দেয়নি এই খুনিটা। তুই জানলি কি করে? সেদিন রাতে যখন ইরা সমস্ত কিছু স্বীকার করছিল তখন সেখানে আমি উপস্থিত ছিলাম। আমি বাসা থেকে বের হয়ে যখন গেট পেরিয়ে আসি তখনই বোমা ব্লাস্ট হয়। আমি উড়ে গিয়ে গাছের নিচে পড়ি আর তখনই তোকে বের হতে দেখি বাড়ির পেছন থেকে, আর সাথে ছিল জকি আর শরীফুল ইসলাম। নিহাল যখন বলেছিল তখন আমার কলিজাটা মনে হচ্ছিল কেউ পুড়িয়ে দিয়েছিল। যে ছেলেটা আমায় আজ পর্যন্ত দেখেনি, যে কখনো বোঝেনি চাচুর ভালোবাসা কেমন হয়, যে কখনো তার চাচুকে দেখেনি, তার ফেরার অপেক্ষার প্রহর গণেছিল দেখবে বলে, তার আগেই তুই ছেলেটাকে মেরে ফেললি। বাচ্চাটার কি দোষ ছিল বলতে পারিস? দিয়া এবং দিয়ার মা সব শুনে হু করে কান্না করতে লাগলো। রাহুল রহিম চাচাকে মারতে শুরু করলো। রহিম মার খেতে খেতে ক্লান্ত হয়ে বলে, তুই আমার সব প্ল্যানে জল ঢেলে দিলি, আমার সব কিছু তুই এভাবে শেষ করে দিলি। বল, মিথিলার বাবাকে কেন মারলি? মিথিলার বাবা আমি আমার সাথে কাজ করার জন্য বলি, কিন্তু শফিকুল বলে। দেখুন রহিম সাহেব, এগুলো সরকারের সম্পত্তি, এগুলোর মালিক সরকার হবে। এগুলো যখন বিলুপ্ত প্রায়, তাই এগুলো আপনাদের কাছে আর রাখা যাবে না। তার 2 দিন পর কোর্ট থেকে নোটিশ বের হয়। কি করব বুঝতে পারছিলাম না। ভাইয়া যদি জেনে যায় তাহলে বিশাল সমস্যার সৃষ্টি হবে। তখনই একটা প্ল্যান আমার মাথায় আসে। রাতের আধারে শফিকুল যখন তার অনাথ আশ্রম থেকে তোর বোনকে সাথে নিয়ে তার বাসায় যাচ্ছিল তখনই মেরে ফেলি এবং তোর বোন আমায় চিনে ফেলে। দিয়ার মাথায় আঘাত করে দিয়াকে রাস্তায় ফেলে দিয়ে যাই আর শফিকুলের মৃতদেহটা নিয়ে চলে যাই পুরাতন হাসপাতালে। তোর বাবা বেশি সত্যবাদী ছিল, তাই তাকে শেষ করে দিলাম। কিন্তু আমাকে কেন বাড়ি ছাড়া করলি তুই? কারণ তোর মা তোকে এই বক্সের ব্যাপারে বলেছিল, তাই আমার ভয় ছিল তুই যদি বড় হয়ে কোনো সমস্যা সৃষ্টি করিস। তাই ইরারকে টাকার লোভ দিয়ে তোর নামে মিথ্যা অভিযোগ করতে বলতাম দীপার কাছে। তারপর একদিন সুযোগ বুঝে তোকে বাড়ি থেকে বের করে দেই। তোর মায়ের নামে বদনাম করে ও তোর মায়ের ঘুমের মধ্যে কিছু ছবি তুলে সেটা এডিট করে ভাইয়ার কাছে বলে তোর মা এবং তোর বাবার ডিভোর্স করিয়ে ফেলি, যাতে আমার সকল রাস্তা পরিষ্কার হয়ে যায়। কিন্তু ওই শফিকুলের লাশটা আমরা আমাদের কাজ শেষ করে ফেলতে গিয়ে ভুলে তোদের সেনাবাহিনীর রেশনের গাড়িতে ফেলে দিই। সেই লাশের ব্যাপারে তদন্ত নিতে থাকে সেনাবাহিনী, কিন্তু কিছুই যখন হচ্ছিল না তখন আমাদের টিমকে দায়িত্ব দেওয়া হয়। হ্যাঁ, আমি তখন তোদের চিনতে পারিনি, কিন্তু তোরা যখন জুকি এবং ছদ্মবেশী শফিকুলকে মারতে তার বাসায় যাস তখন আমি সব কিছু জানতে পারি। মা, কি করবো একে? সেটা কি তোকে বলতে হবে? এই নরপশু তার লোভের জন্য একজন নিরীহ মানুষকে হত্যা করেছে। আমার সুখের সংসারটা ধ্বংস করে দিয়েছে। কেড়ে নিয়েছে তোর বাবা, আমার ছেলে, ছেলের বউ ও আমার নাতিকে। মিথিলা থেকে কেড়ে নিয়েছে তার বাবাকে। সাইমার মতো মেয়েদের ধর্ষণকারীকে তৈরি করেছে। এই মানুষরূপে অমানুষ। আমায় ছেড়ে দে, আমি টাকার নেশায় অন্ধ হয়ে গিয়েছিলাম। ভাবি, তুমি বলো না রাহুলকে। দিয়া মা, তুই বল, আমি তো তোর চাচা হই। বোমা দিয়ে মানুষ মারার অনেক ইচ্ছা তোমার, তাই না চাচা? ভয়েস নিয়ে এসো। এটা কয়েকজন সেনা সদস্য একটা কফিন নিয়ে আসে, যার চারপাশে এক্সক্লুসিভ ডিভাইস লাগানো। রহিম চাচা এগুলো দেখে বললেন, এই আমাকে মারিস না। কথা বলবি তো গুলি করব। চুপচাপ কফিনে ঢুকে যা। একটু শব্দ করলেই গুলি করব। খুনটাকে কফিনে ঢুকিয়ে ভালো করে লাগিয়ে দিয়ে আর আস্তানায় লাগিয়ে রেখে সবাই বাইরে চলে আসে। বাইরে এসে রাহুল রিমোটের বটন চাপ দিল আর সাথে সাথে আস্তানার বিকট শব্দে বিস্ফোরিত হলো। রাহুল যখন সবাইকে নিয়ে যাচ্ছিল তখন মিথিলা রাহুলের সামনে এসে বলে, রাহুল, আমায় ক্ষমা করে দাও। আমি তখন ইচ্ছে করে এমনটা তোমার সাথে করতে চাইনি। তুমি আমার বাবার খুনিকে তার যোগ্য শাস্তি দিয়েছ, কিন্তু আমি তোমার প্রাণ কেড়ে নিতে চাইছিলাম। আরে, আমি কিছু মনে করিনি। আমি আমার বাবাকে হারিয়েছি। আমি বুঝি বাবা হারানোর ব্যথা। শুধু একটা কথা বলবো, ইমোশন দিয়ে দুনিয়া চলে না, নিজের বুদ্ধিমত্তা দিয়ে দুনিয়া চলে। আন্টি, আপনি আমায় ক্ষমা করে দিন। মেয়ের উপর কি কোনো মা রাগ করতে পারে? তবে তোকে কিছুটা শাস্তি পেতে হবে।
আর কি মা? আর হলো আমার ছেলের বউ হয়ে আমার পাশে সারা জীবন থাকতে হবে। মা, দিয়ার বিয়ের ব্যবস্থা করো আগে। মোটেই না, আগে তোর বিয়ে। কি রে শালা, কিছু বলছিস না যে? আমি কি বলবো, আন্টি যা ভালো বুঝবে সেটাই হবে। ওরে আমার লজ্জাবতী লতা রে, আন্টি যা বলবে তাই হবে। হয়েছে তোদের, তাহলে বাসায় চল। তো পাঠক আর পাঠিকাগণ রাহুলরা তো চললো তাদের বাসার দিকে। তো চলো আমরাও চলি আমাদের বাসার দিকে। ভালো থাকুক, সুখে থাকুক সবাই।